মুচকি হাসে আরিয়ান। ওই তো ফরের কাছে গেল। মুখ জুড়ে দেখা দিল রাগের ছটা লেগেছে, চোয়াল শক্ত হয়ে এলো তার। তার ফুটফুটে বউটা আজকে লাল শাড়ি পরেছে, তার তো উচিত একবার হলেও স্বামীর কাছে আসা, স্বামীর ছোঁয়া নেওয়া, অথচ বেয়াদব বউটা দূরে দূরে থাকছে। তাসফিনকে গম্ভীর হতে দেয়া ভ্রু কুচকালো আরিয়ান, কাঁধে হাত রেখে শুধোয়। এবং ব্যাপারটা কি ব্রো, মুখ কেমন করে রেখেছিস কেন? সুচালো চোখ করে তাকালো তাসফিন, 32 পাটি দাঁত বের করে হেসে উঠল আরিয়ান। বুঝে গেছি ভাবি তোকে পাত্তা দেয়নি রে। সজোরে একটা ঘুষি বসালো তাসফিন আরিয়ানের পেটে উপস শব্দ করে। ব্রো, তুই ভাবিরা আমার উপরে দেখাচ্ছিস? শাট আপ আরিয়ান। কি হয়েছে গাইস? আরিয়ান আর তাসফিন দুজনাই পেছনের দিকে ঘুরে। নিহাল চলে এসেছে। নিহালকে দেখে আরিয়ান এগিয়ে গেল। ব্রো দেখ, তাসফিন আমাকে ঘুষি দিয়েছে। হেসে ফেলল নিহাল। তাসফিনের দিকে এগুতে এগুতে বলল, এমনি এমনি তো আর ঘুষি দেয়নি, কি করেছে সেটা বল। আব্বে শালা, ভাবি সব রাগ আমার উপরে দেখাচ্ছে। ব্রোকে পাত্তা দেয়নি। হো হো করে হেসে উঠল নিহাল। গরম চোখ করে তাকালো তাসফিন। দুজনাই চুপ করে গেল। আরিয়ান নিহালের কানে ফিসফিসিয়ে বলল, ভাবি বোধহয় ভাত দেয়নি। আমি চুমু। আবারও অট্টহাসিতে ফেটে পড়ে। ফোনের টু শব্দ হতেই সেটা হাতে নিয়ে ছাদের এক কোণে চলে গেল তাসফিন। হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে। ফারা মেসেজ করেছে। মিসেস শেখ নামটি ভেসে উঠল চোখের সামনে। মেসেজ ওপেন করতে বুকের ভেতর ধক করে উঠল। কণ্ঠনালী কাঁপছে থরথর করে। পুরুষালী মনটা কাঁপছে যেন থরথরিয়ে। লাল রঙা শাড়িটা পরে অদ্ভুত ভঙ্গিতে সুন্দর সুন্দর ছবি দিয়েছে তাকে। অনাবৃত বক্ষের কিছু সুন্দর চিত্র ধারণ করে সেগুলো পাঠিয়েছে স্বামী নামক আসামির কাছে। কানের পাশ বেয়ে ঘাম গড়িয়ে গেল তাসফিনের। প্রচন্ড রাগ হচ্ছে ফুটফুটে বাচ্চা বউটার উপর। আচ্ছা, এমন কেউ করে? একে তো সকাল থেকে কাছেই আসছে না, তার উপর এসব পাঠিয়েছে। এতক্ষণে নিচের মেসেজটা লক্ষ্য করলো তাসফিন। স্পষ্টভাবে লিখে দিয়েছে, অবাধ্য লেফটেন্যান্ট সাহেব, আপনি আমায় প্রচন্ড জ্বালান, এখন একটু আমি জ্বালাই। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে তাসফিনের। পরপর টাইপ করলো তাসফিন, ট্রাস্ট মি সুখ, ধরতে পারলে চালিয়ে দেব, তখন কেঁদেও কুলকিনারা পাবে না। ভেঙচি ইমোজি দিল ফারা। নিজেকে সংযত করা বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে তাসফিনের জন্য। চটজলদি ছাদ থেকে নেমে ঝুমুরের রুমের দিকে এগুতে লাগলো। ঠিক তখনই এ কানে এসেছে বর চলে এসেছে কথাটি। তাসফিন থামবে না, তাকে কেউ থামাতে পারবে না। যেমন ভাবনা তেমন কাজ, সেগুলো ত্রস্ত পায়ে এগিয়ে চলেছে। ফারা যেই দেখেছে তাসফিন আসছে, সুযোগ পেতে বেরিয়ে এলো সে রুম থেকে। তাকে পালাতে দেখে চিৎকার করে উঠল তাসফিন, সুখ ওয়েট, সুখ ধরতে পারলে খারাপ হবে, দাঁড়া বলছে সুখ। কে শুনে কার কথা? ফারা ছুটে বাইরে বেরিয়ে ভিড়ে মিশে গেল। বরযাত্রীরা এসেছে, বর চলে এসেছে। তাসফিন খুঁজে চলেছে ফারাকে, অথচ কোথাও দেখতে পাচ্ছে না। রাগে চোখের কার্নিশ লাল হয়ে আসছে তার। সে ছাড়বে না বউকে, আজ তাকে জ্বালিয়ে শেষ করবে। আরও একবার দৃষ্টি বুলিয়ে দেখতে পেল নুপুরের সাথে দাঁড়িয়ে আছে সে। তাসফিন এক পা ফেলতেই মাহিরকে কোলে তুলে নিল ফারা। মোটা ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। সেই দৃষ্টি তীক্ষ্ণ। ফারার জান কবজ করতে তার অবাধ্য পুরুষের দৃষ্টি যথেষ্ট। নববিবাহিতা ঝুমুরের হৃদয় জুড়ে তখনও ব্যাকুলতা কৌতূহলের মৃদু ঢেউ খেলছে। কবুল বলা মাত্রই নতুন একটা মানুষের সাথে পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে সে। ঘোমটার আড়ালে থাকা সদ্য বিয়ে করা বউকে দেখতে চায় ব্যাকুল বর। ঠিক তখনই এক চমকপ্রদ মুহূর্তে ঝুমুরকে অবাক করে বলে ওঠে, ফাইনালি বিয়ে করে ফেললাম বউপড়ুয়া ম্যাডাম। ঝুমুর যেন জমে গেল এই মুহূর্তে। শীতল হাওয়ার ঝাপটা বয়ে গেল তার শীত দ্বারা বেয়ে। এই কণ্ঠস্বর, এ তো তার চেনা, খুব চেনা মানুষটির কণ্ঠস্বর। ঘোমটার আড়ালে থাকা ঝুমুর অস্থির হয়ে ওঠে পাশের মানুষটিকে এক পলক দেখার জন্যে। গলা জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফারা ফিসফিসিয়ে বলল, অবাক হলে আপু, তোমার জামাইকে জানো? দেখতে চাও? থরথরিয়ে কাঁপছে ঝুমুর। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। কি হচ্ছে বুঝতে পারছে না। অস্থিরতা কাটাতে ঘোমটা সরিয়ে পাশের মানুষটিকে দেখলো। একগাল হাসি নিয়ে বসে আছে নবীন আহমেদ। নবীনকে দেখে স্থির নেত্রে চেয়ে রইল ঝুমুর। চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। তবে কি নবীন তার স্বামী? লোকটার সাথে বিয়ে হয়েছে তার? ঝুমুর এবং নবীনের সম্পর্কটা আগে থেকে জানতো তাসফিন। নবীন যেদিন ঝুমুরকে ভালোবাসার কথাটা বলল, ঠিক সেদিন ছাদে তাসফিনের সাথে কথা হয় নবীনের। নিজের বোনের খেয়াল রাখে সে, যেমন বাইরে ঠিক তেমনি বাসায়। সব দিকে নজর রয়েছে তাসফিনের। কি ভেবেছিলে প্রেম করবি অথচ বিয়ে করবি না? ফুপিয়ে কেঁদে উঠল ঝুমুর। কিছু বলতে গিয়েও পারছে না বলতে। থাক, আমাকে কিছু বলতে হবে না। তুই কেন এসব করছিস সব জানি আমি। দেখ ঝুমুর, তুই আমাদের সবার খুব আদরের, একবার মুখ ফুটে বলতে পারতি। আর সেখানে তুই কিনা চুপ রইলি। আজকে নুপুর খয়েরির মধ্যে একটা শাড়ি পরেছে। মাহির সেই থেকে তাকে ঘোরাচ্ছে। এখন আবার ফারার কোলে উঠে বসে আছে। দোতলায় ছেলে মেয়েদের ভিড়, সবগুলো বাচ্চা এখানে জড়ো হয়েছে। বিয়ে বাড়ি বলে কথা, চারিদিকে অতিথিরা গিজগিজ করছে। করিডোর পার করে সামনের দিকে পা বাড়ায় নুপুর। হঠাৎ পেছন থেকে ডাক শুনতে পেল,
নূপুর, নুপুরের পাজরা থামলো, পিছু ফিরে তাকালো। নিহাল এক পলক তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। শাড়িতে বেশ লাগছে মেয়েটাকে। নেহাল ভাইয়া, কিছু বলবেন আপনি? নিহাল ক্ষণিকের জন্য চুপ রইল। অগোচরে লম্বা নিঃশ্বাস ফেলে বলল, ভাবছি পৃথার সাথে কথা বলবো, আমি ওকে কিছু বলতে চাই। নূপুর কিঞ্চিত ভরকালো। কি বলতে চান? নিহাল আই ঢাই করে বলল, তোমার ভবিষ্যতে পৃথা খুব ভালো মেয়ে, আর আমিও সেটা জানি। তাই ভাবছি যদি ও চাই তাহলে আমি ওকে নিজের পরিচয়টা দিতে চাই। চোখের পাতা কাঁপে। নূপুরের ওষ্ঠ চওড়া হলো। সত্যি বলছেন নেহাল ভাইয়া? মানে আমি ঠিক শুনছি তো? নিহাল হাসলো। হাসিটা কি আনন্দের নাকি তাচ্ছিল্যের তা বোঝা বড় দায়। নেহাল ভাইয়া, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা সত্যি খুবই চমৎকার। নিহাল নূপুরের পান পাতার মতো স্নিগ্ধ মুখশ্রীতে এক পলক দৃষ্টি বুলিয়ে পিছনে ফিরল। সবকিছু এত ভরাক্রান্ত লাগছে কেন? শরীরটা আচানক ভারী হয়ে আসছে। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ যেন হঠাৎ করে তার মেজাজ বদলে ফেলেছে। সকালের উজ্জ্বল রোদটা তখনও জানালার কাছে গা বেয়ে নেমে আসছিল, অথচ এখন সব যেন অন্যরকম। আকাশের রং বদলাতে শুরু করেছে নিঃশব্দে। এক প্রান্তে গধূলির হালকা কমলা, আর অন্য পাশে গভীর ধূসর মেঘের ছায়া। বাতাসে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা, যেন প্রকৃতি আপন মনে গান গাইছে। টিনের ছাদে বৃষ্টির শব্দ এক ঘরোয়া সঙ্গীত হয়ে বেজে চলেছে, আর জানালার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যেন হারিয়ে যাচ্ছে সময়ের ভিতর, কিছু না বলা কথার মতো। ব্যালকনি দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো ফারা। শীতলতাকে আজ আঁকড়ে ধরতে চায় সে। দুহাত মেলে বৃষ্টিকে আলিঙ্গন করে নেয় আলগোছে। আজকে দিনটা এত মধুর কেন? ভালোবাসাগুলো এত সুন্দর কেন? সবকিছুকে আজকে ভালোবাসতে ইচ্ছা করে দ্রুত ছুটে এসেছে তাসফিন। বৃষ্টিবিলাসী ফারাকে দেখে হৃদস্পন্দন প্রবল বেগে ধুকপুক করছে। ফাঁকা ঢোক গিলল তাসফিন। বাঁকা কোমর, দুহাত মেলে শীর্ণ বদনখানিতে লেপ্টে রয়েছে বৃষ্টির প্রতিটা ফোঁটা। তাসফিনের বড্ড হিংসে হচ্ছে। কোমরের বলিষ্ঠ হাতের স্পর্শে হকচকিয়ে গেল ফারা। চোখ নামিয়ে তাকালো পুরুষটির দিকে। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার ব্যক্তিগত পুরুষের। ভয়ে হাত দুটো কাঁপছে ফারার। কি হবে এখন? সে যে আজকে বড্ড জ্বালিয়েছে লোকটাকে। লেফটেন্যান্ট সাহেব শুনুন। শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে নিল তাসফিন। আটকে উঠে ফারা। ছটফট করছে সে। দেখুন লেফটেন্যান্ট সাহেব, সরি, আর হবে না। নো মোর ওয়ার্ডস। কোমরে তীব্র চাপে বেঁকে যাচ্ছে ফারা। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দটি বেড়েই চলেছে। অন্তরাত্মা কেঁপে উঠল। অস্থির হলো সে। কান্না আর লজ্জার মিশেলে কণ্ঠটা কেঁপে উঠল ফারার। অনুরোধ জানালো, ছেড়ে দিন না প্লিজ, আপনার এই রূপ সহ্য করতে পারবো না আমি। তাসফিনের ঠোঁট হালকা হাসিতে বেঁকে উঠল। মুখ নামিয়ে আলতোভাবে গালে নাক ঘষে। ইটস মাই টার্ন বেব। শাড়ি ভেদ করে মসৃণ মেয়েধীন উদরে স্পর্শ করল তাসফিন। শিওরে উঠে ফারা। লজ্জায় কুকড়ে যায়। ভেতরে এক আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। অবাধ্য পুরুষ তার খুব কষ্ট দেয়। নিজেকে নতুন রূপে ফারার সামনে নিয়ে আসে, যাকে সামলানো বড্ড মুশকিল হয়ে পড়ে ফারার নিকটে। এই যে তার একটুখানি বেসামাল স্পর্শে নিঃশ্বাসটুকু কুণ্ডলি পাকিয়ে গলায় আটকে আসছে। দুহাতে ছোট্ট শরীরটা তুলে ব্যালকনির এক প্রান্তে রাখা বেতের সোফায় নিয়ে গেল তাসফিন। বৃষ্টি ভেজা আবছা আলোয় ফারাকে আলগোছে শুইয়ে দিল। সে যেন কোনো পবিত্র আরাধনা শুরু হচ্ছে। ছাদের ধারে ঝুলে থাকা বৃষ্টির ফোঁটাগুলো তখনও নেমে আসছে এক এক করে। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে গভীরভাবে নিজের মাঝে টেনে নিচ্ছে ফারাকে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারা। আকস্মিক ওষ্ঠজোড়া ছেড়ে ব্যাকুল হয়ে গ্রীবাদেশে ওষ্ঠচোয়ায় তাসফিন। অনাবৃত বক্ষে একটু উষ্ণ পরশ এঁকে মুখ তাকালো সে। আলতো করে ঠোঁটজোড়া ভিজিয়ে অশান্ত হয়ে গলার স্বর নামিয়ে ফিসফিসিয়ে বলল, মে আই হ্যাভ আ বাইট চোখ? আকুল ভরা আবদারে মোচড়া যাচ্ছে ফারা। দুদিকে মাথা নাড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস টেনে বলছে, না, একদম না। জাস্ট ওয়ান বাইট, আই প্রমিস। তাসফিনকে ঠেলে উঠতে গিয়েও পারল না ফারা। তার পূর্বেই চলে এলো তার নিকটে অবাধ্য পুরুষ। গভীরভাবে দাঁত বসিয়ে দিল তার বক্ষ ভাঁজে। তাসফিন ধৈর্য হারিয়েছে। ভেঙে দিয়েছে সব বাঁধ। ব্যথায় কুকিয়ে উঠল ফারা। চোখ দুটো খিচিয়ে বুঝে নেয়। অবাধ্য পুরুষের সেদিকের পানে কোনো খেয়াল নেই। তার অসুস্থ ছোট্ট বউটা যে বক্ষতলে পিষ্ট হচ্ছে তা কি সে দেখে না? নিজেকে আরো একবার নতুন রূপে নিয়ে এলো ফারার সামনে। ভরকালো ফারা চমকে তাকায়। চেনার চেষ্টা করে এই পুরুষকে। বড় অসহায় লাগছে নিজে। দু হাতে অবাধ্য পুরুষকে আলিঙ্গন করলো সে। টেনে ধরে তার ভেজা চুলগুলো। বৃষ্টির ফোঁটা চুয়ে যাচ্ছে তাদের। তারা মিলেমিশে একাকারী। খোলা আকাশে তাদের আরো একবার মিলনের সাক্ষী হলো। বৃষ্টি যেন ক্লান্তিহীন ছন্দে ঝরে পড়ছে দিগন্ত জুড়ে। মাঝে মাঝে বিদ্যুতের হালকা ঝলকানিতে উদ্ভাসিত হয়ে উঠছে আকাশ। অন্ধকারের ভেতর থেকে আলো যেন হঠাৎ হঠাৎ চোখ মেলে তাকাচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে আছে নবীন, নিঃশব্দ, গভীর এক অনুভূতিতে নিমগ্ন। সবে রুমে পা রেখেছে সে। ভেজা বাতাসের গন্ধ এখনো লেগে আছে তার শরীর জুড়ে। পেছনে ফুলে সাজানো বিছানায় তার প্রাণপ্রিয় স্ত্রী নিঃশব্দে বসে আছে। চোখে মুখে এক অচেনা লাজুক আলো। অপেক্ষার কুয়াশায় ঢাকা গভীর ভালোবাসা।
নবীন জানে এই রাত শুধু বৃষ্টির নয়, এটা এক নতুন শুরু, নতুন ছোঁয়ার, নতুন কাঁপুনির রাত। অথচ আজকের অনুভূতিগুলো তার নিকটে ফিকে মনে হচ্ছে। এক ফোঁটা জল বেরিয়ে এসেছে আঁকিপুট হতে। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু নবীন কাঁদছে। ভালোবাসার মানুষ পেয়ে গেছে সে, শুধু তার। তবে তার ছোটখাটো একটা ভুল ভেতরে খুব কষ্ট দিয়েছে নবীনকে, যা বলে বোঝানোর না। আমার উপর খুব রাগ করেছ নবীন? চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো নবীন, মলিন হেসে বলল, রাগ করবো কেন? তাহলে এভাবে মুখ ফিরিয়ে রেখেছ কেন? ভাবছি এইটাই কি তোমার ভালোবাসা? সবাই ঝুমুরকে কটাক্ষ করে কথা বলছে, হয়তো সবাই দুষ্টু করছে, তা মানা যায়, কিন্তু নবীনের এই কথাগুলো ছুরিকাঘাতের মতো এসে বুকে লাগছে ঝুমুরের। তুমিও এটা বলছো নবীন? আমি কিন্তু আমি অনেকবার ফোন করেছি এটা বলতে যে তোমার আর আমার বিয়ে, এবং কি ফারা তোমাকে ছবি দেখানোর চেষ্টা করেছে, কিন্তু তুমি দেখোনি, সোজা বিয়ে করতে বসে গেছো। তোমার কি মনে হয় আমার সাথে যা ইচ্ছে করা যায়? আমি কি তোমার হাতের পুতুল? সিরিয়াসলি ঝুমুর? স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ঝুমুর, কিছু বলার নেই তার, হয়তো এটাই শুনতে হবে তাকে। সে যেহেতু ভুল করেছে তাহলে তো তাকে শুনতেই হবে। আই এম সরি নবীন, তুমি যা বলছো সব ঠিকই। আমি হয়তো ভুল করেছি আর তা স্বীকার করছি। আমি সত্যি তোমার কাছে ক্ষমা। বাকি কথাটা সম্পূর্ণ করতে পারল না ঝুমুর। তার পূর্বেই ওষ্ঠজোড়া দখল করে নেয় নবীন, পরম যত্নে চুষে নেয় তাকে, দুহাতে জড়িয়ে ধরে তাকে। কি মনে হয় আমি তোমার উপর রেগে আছি? রাগ করা সম্ভব? ঝুমুর, ভালোবাসি তোমায়, আর আজকের দিনে তুমি আমার কাছে ক্ষমা চাইছো? পাগল মেয়ে, ভালোবাসি তোমায়, তুমি ছাড়া কিচ্ছু নেই আমি। ক্রন্দনরত রমণীকে ছুঁয়ে ফেলে নবীন, দুহাতে আগলে নেয় তাকে। আজকের রাতটা শুধু তাদের জন্যই সাজানো। আলগোছে ঝুমুরকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল নবীন, শুইয়ে দিল মধ্যখানে। দুজনে মিলেমিশে একাকার হয়ে ওঠে, ভালোবাসার আলিঙ্গনে, প্রণয়ের আদিম খেলায় মত্ত হয় দুজনেই। হালকা কুয়াশার চাদরে মোড়ানো এক স্নিগ্ধ সকাল, সূর্যের কমল আলো ধীরে ধীরে গলে পড়ছে পাতার উপর, শিশির বিন্দুতে ঝিকিমিকি করছে রোদের ঝিলিক, পাখিরা জেগে উঠেছে মিষ্টি কুজনে। হাওয়া বইছে নরম মেঘের মতো, মনে হচ্ছে প্রকৃতি যেন হেসে উঠেছে নিঃশব্দে। শীত এসেছে ধীরে ধীরে, নিঃশব্দ পায়ে, নিস্তব্ধতা মেঘে। কাল রাতে ঝড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টি যেন ঋতুর দরজায় শেষবারের মতো কড়া নেড়েছে। আর তারপরই খুলে গেছে শীতের অলক্ষ্য জানালা। রাত জুড়ে জানালার কাছে কাছে ভিজে ভিজে জমেছিল অজস্র জলকণা, যেন শহরের প্রতিটা নিঃশ্বাসে বৃষ্টি তার শেষ চুমু এঁকে দিয়ে গেছে। হাওয়াটা ছিল ক্ষুব্ধ, কিন্তু তার ভেতরে যেন ছিল শীতলতা, যা ধীরে ধীরে মাটি ছুঁয়ে পৌঁছে গেছে মানুষের হাড়ের গভীরে। হাড় কাঁপানো ঠান্ডায় কমফোর্টার জড়িয়ে তাসফিনের প্রশস্ত বুকে ঘুমিয়ে আছে পাড়া। জ্বর এসেছে মেয়েটার, খুব জ্বর। তার উপর দুজনাই রাতে বৃষ্টিতে ভিজেছে। রাতের শেষ প্রহরে ফারাকে নিয়ে ভেতরে চলে আসে তাসফিন। মেয়েটা কেঁদে কুটে বুক ভাসিয়েছে, তাকে নিয়ে একসাথে শাওয়ার নিয়েছে তাসফিন। নিজের কালো রঙের ফুল হাতা শার্টটা পরিয়ে শুইয়ে দিয়েছে। তারপর থেকে জ্বর মেয়েটার, জ্বরদগ্ধ শরীরটা টেনে তুলতে পারে না ফারা। 7:30 ছুঁই ছুঁই, ঝাপসা চোখ দুটো টেনে খোলার চেষ্টা করছে ফারা। নড়তে গিয়ে অনুভব করলো শরীরে অসহ্য ব্যথা, ফুপিয়ে কেঁদে ফেললো ফারা। কান্নার শব্দে ঘুম ছুটে যায় তাসফিনের। সুখ সুখ নড়ে না, ব্যথা পাবে তো? হো হো শব্দে কেঁদে উঠল ফারা। বুকের মধ্যে পড়ে আছে তাসফিনের, চুলের ভাঁজে আঙ্গুল গুজে দিল তাসফিনের, সান্ত্বনা দিতে ফিসফিসিয়ে বলল, জান কাঁদে না প্লিজ, আই এম সরি সুখ। আপনি ভীষণ বাজে লেফটেন্যান্ট সাহেব, বারবার কষ্ট দিচ্ছেন। আমি ব্যথা দেব, আমি এর যত্ন নেব। নৈশব্দে চুপচাপ শুয়ে আছে ফারা, কিছু বলছে না। সে কপালে হাত ছুঁয়ে জ্বর আছে কিনা দেখার চেষ্টা করলো তাসফিন। না, সত্যি জ্বর বাড়ছে এবং কমছে। ঘুমিয়ে গেছে ফারা। তাসফিন আস্তে আস্তে উঠে গিয়ে ড্রয়ার থেকে প্যারাসিটামল নিয়ে এলো, কপালে উষ্ণ ছোঁয়া একে ধীরে ধীরে ডাকতে লাগলো, সুখ সুখ ওঠো, ওষুধটা খেয়ে নাও, জান ওঠো প্লিজ। পিটপিট চোখ করে তাকালো ফারা, মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে এক রাতে। তাসফিন কোনো রকমে ওষুধ খাইয়ে আবারও শুইয়ে দিল ফারাকে। চুপচাপ শুয়ে আছে ফারা। তাসফিন ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমের টেবিলে খাবার দিয়েছে নূপুর। তাসফিনকে দেখে শুধোয়, গুড মর্নিং ভাইয়া, ফারা কোথায়? তাসফিন সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, গুড মর্নিং। ফারার খাবারটা দিয়ে দিতে বোন, ফারা একটু অসুস্থ, ওর জ্বর উঠেছে প্রচুর। ব্যস্ত হয়ে ওঠে নূপুর। কি বলছো ভাইয়া? তাহলে তো ডক্টরের কাছে যেতে হবে। মুচকি হাসে তাসফিন, শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, তুই চিন্তা করিস না, আমি একটু পরে ওকে নিয়ে ডক্টরের কাছে যাব। আচ্ছা ভাইয়া, আচ্ছা যাওয়ার আগে একবার আঙ্কেল আন্টির সাথে দেখা করে নিও।
সজাগ হলো তাসফিন। সে আরিফ আহমেদের সঙ্গে কথাই বলতে পারেনি কাল ঠিক মতো। জোরপূর্বক এসেছে ঠিক আছে, কিন্তু কথা তো বলা প্রয়োজন। নূপুর কথা না বাড়ি খাবার প্লেটে সাজিয়ে ট্রেতে দিয়ে দিল। তাসফিন উপরে গিয়ে নিজে ফারাকে খাইয়ে দিয়েছে। আজ সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছে ফারা। তাসফিন ডক্টরের কাছে নিয়ে যাবে বলে বিকালে ঠিক করেছে। বাগানে বসে একত্রে দুই বেয়ান চা খাচ্ছেন। রুবেনা শেখ একগাল হেসে বললেন, যাক, এবার হিসাব ঠিকঠাক। তোমাদের মেয়ে আমাদের ঘরে, আমাদের মেয়ে তোমাদের ঘরে। ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফেলল আরিফ আহমেদ। পেছন থেকে গলা খাকারি দিল তাসফিন। সহসা দুজনাই ফিরে তাকালেন। কপাল কুঞ্চন করে নিল আরিফ আহমেদ। হেসে ফেলল তাসফিন। বউটা আর তার মায়ের এক স্বভাব, কথায় কথায় কপাল কুচকে নেওয়া। তাসফিন কোনো ভনিতা ছাড়াই বলল, কি ব্যাপার আম্মু, রেগে আছেন বুঝে? আরিফ আহমেদ চায়ের কাপটা রেখে দিল টেবিলের উপর। তাসফিনকে খানিকটা কটাক্ষ করে বলল, আমাদের রাগ করার কি অধিকার আছে? শ্বশুর শাশুড়ি আর কি বা করতে পারে? তাসফিন গভীর নিঃশ্বাস ফেলে ধুমধাম পা ফেলে এগিয়ে এসে দুই মহিলার মাঝখানে নিজের জায়গা করে নিল। সহসা মাথাটা রাখলো আরিফ আহমেদের কাঁধে। আমার দুটো আম্মু, এক আমার সুখের আম্মু আর আরেকজন আমার সুখের স্বামীর আম্মু। অবাক নেত্রে দুই মা তাকালো ছেলের দিকে। তাসফিন অন্য হাতে রুবেনা শেখের হাতটা মুঠো করে ধরে আছে, টেনে ওষ্ঠে ছুঁয়ে দিল। আরিফ আহমেদ ক্ষীণ হেসে হাতটা রাখলেন তাসফিনের মাথায়। গাড়ি চলছে আপন গতিতে ঘুমন্ত শহরের নির্জন রাস্তাগুলো পেরিয়ে। আকাশ কালো মেঘে ঢেকে আছে। মুহূর্তে যেন ঝরে পড়বে অঝোর বৃষ্টি। হিমেল হাওয়া জানালার কাছে ধাক্কা দিচ্ছে, যেন প্রকৃতিও বুঝে গেছে এই রাতটা কেবল ঠান্ডার নয়, কষ্টেরও। সিটে মাথা ঠেকিয়ে বসে আছে ফারা। জ্বরদগ্ধ চোখে চারিপাশ যেন অস্পষ্ট। শরীরটা এতটাই দুর্বল যে চোখ বন্ধ রাখায় যেন সবচেয়ে আরামদায়ক। গায়ে একটা পাতলা চাদর জড়ানো, কিন্তু ঠান্ডা যেন হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। তাসফিন এক হাতে স্টিয়ারিং ধরে আছে আর অন্য হাতে ফারার হাতটা শক্ত করে ধরে রেখেছে। বারবার আর চোখে তাকাচ্ছে স্ত্রীর দিকে। সেই হাসি মাখা মুখ, যে মুখে সে রোজ সকালে নতুন করে প্রেমে পড়ে, আজ সেটা ক্লান্ত, বিবর্ণ, নিস্তেজ। তার ভেতরটা ফেটে যাচ্ছে। কিভাবে পারে একটা মানুষ ভালোবাসার কাউকে এমন অসহায় অবস্থায় দেখতে? বুকের ভেতর কেমন যেন টান ধরে, চোখের কোণে এক ফোঁটা কষ্ট জমে, কিন্তু সে কাঁদে না। কেবল ফারার কপালে হাত রেখে দেখে জ্বর আরও বেড়েছে কিনা। বাইরে বৃষ্টি পড়া শুরু করেছে। এই মুহূর্তে গাড়ি চালানো সম্ভব নয়। আপাতত যে করেই হোক তাকে থামতে হবে। তাসফিন অপেক্ষা না করে গাড়িটা সাইডে পার্ক করলো। পিটপিট করে তাকালো ফারা। শুকনো ঢোক গিলে ফিরে তাকালো তাসফিনের দিকে। দৃষ্টি পড়ল তার তাসফিনের তামাটে ওষ্ঠ জোড়ার দিকে। কিছু ভাবতে পারছে না সে। কাপা হাতটা বাড়িয়ে শুয়ে ফেললো তার গাল। হকচকিয়ে গেল তাসফিন। গাড়ি থামিয়ে সম্পূর্ণ মনোযোগ ফারার দিকে। কি হয়েছে সুখ, শরীর খুব খারাপ করছে জান? ম্লান হাসলো ফারা। উঠে বসতে চাইলো। তাসফিন হাত ধরে বসাতে চায় তাকে। আকস্মিক ফারা তাকে অবাক করে দিয়ে দুপা ছড়িয়ে কোলে বসে পড়ে তাসফিনের। গলা জড়িয়ে তপ্ত ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল। বিস্ফোরিত নয়নে তাকালো তাসফিন। জান, আপনাকে চাই। তাসফিনকে কোনো উত্তর দিতে দেয়নি ফারা। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে দিল। অতিষ্ঠ করে তুলে তাকে অবাধ্য পুরুষ সায় পেয়ে খুব অস্থির হয়ে ওঠে। উগ্র হয়ে ব্যগ্রভাবে চেপে ধরে তাকে। নিজের সাথে মিশিয়ে নেয়। সেকেন্ডের মধ্যে ফিসফিসিয়ে বলে, সহ্য করতে পারবে জান, আমি কিন্তু খুব তৃষ্ণার্থ। শব্দবিহীন হাসলো ফারা। সে কি আদতে নিজের মাঝে আছে? নেই তো। থাকলে কি আর অবাধ্য পুরুষকে এসব করতে দিত? শরীরের ব্যথা জ্বর সবটা ভুলে তাসফিনকে আঁকড়ে ধরে ফারা। মিনিট দশেক পরে একে অপরের অতীব নিকটে চলে এলো। এই মুহূর্তে জ্ঞান হারালো ফারা। জ্বরের ঘোরে তার হুঁশ নেই। আতকে উঠে তাসফিন। সুখ, এসো, হোয়াট হ্যাপেন্ড জান? পাশে পড়ে থাকা চাদর জড়িয়ে তাকে ওভাবে কোলে রাখলো তাসফিন। বৃষ্টি কমে এসেছে। তাসফিন গাড়ি স্টার্ট দিল। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে গাড়ি চালাচ্ছে এক হাতে। ভেতরটা কাঁপছে তার। এতটা কাছে এসেও মেয়েটা সরে গেল। পরক্ষণে হেসে ফেললো। ম্যাডাম তো হুঁশে নেই, নাহলে পালাই পালাই করতো। নিচের ঠোঁট কামড়ে হাসলো তাসফিন। অস্থির মন। ওটা সুস্থ থাকলে উন্মাদ স্বামীকে দেখে লজ্জায় মিইয়ে যেত। নিজেকে ভালোবাসতে পারলে জীবন সুন্দর, এই কথাটি সম্পূর্ণভাবে মেনে নিয়েছেন নূপুর। আজকাল খুব একটা মনে পড়ে না সাইফুলকে। মাহির ফ্যামিলি সবাইকে নিয়ে তার কেটে যায়। মাঝে মাঝে নিহালের সাথে টুকটাক কথা হয় তার। নিহালও খুব একটা কষ্ট দেয় না নূপুরকে। আড়ালে থেকে ভালোবেসে যায় তাকে, যত্ন নেয়। কে বলেছে ভালোবাসলে পেতেই হবে? না পেয়ে কি দূর থেকে ভালোবাসা যায় না? নিহাল হয়তো এভাবেই সারা জীবন ভালোবেসে যাবে, কিন্তু সেটা হয়তো চায়নি নূপুর। তাই তো জোরপূর্বক বলেছে যাতে পৃথাকে বিয়ের কথাটা জানিয়ে দেয়। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে কল করলো পৃথার নাম্বারে। বেশ কয়েকবার মেয়েটার সাথে কথা হয়েছে তার। তাকে অনেক সম্মান করে মেয়েটা। বুঝতে দেয়নি সে যাকে ভালোবাসে তার ভালোবাসা হচ্ছে নূপুর। বড় নির্বিঘ্নে কথা চালিয়ে গেছে তার সাথে। বাসে বসে আছে পৃথা। বাড়ির পথ ধরে বাস। আরও 15 মিনিটের মতো লাগবে সময়। ফোনে রিং হতে কানে চাপলো তা। হ্যাঁ নূপুর আপু, বলুন কেমন আছেন আপনি? নূপুর মৃদু হেসে বলল,
আমি ভালো আছি। আর তোমার দিনটা ভালো করে দিতেই তো ফোন করেছি। কিঞ্চিত অবাক হলো পৃথা। কি বলতে ফোন করেছে নূপুর? কোথাও নিহাল আর নূপুরের সম্পর্ক তৈরি হয়ে যায়নি তো? বুকের ভেতর ধুকপুক করছে মেয়েটার, কেমন মিয়ে যাচ্ছে সে। তোমার জন্য দারুণ একটা খবর আছে পৃথা। ফাঁকা ঢোক গিলে পৃথা মিনমিনিয়ে গলায় শুধায়। কি খবর আপু? নূপুর একগাল হেসে বলল, আজকে নেহাল ভাইয়া তোমার সাথে কথা বলবে, বোধহয় ফোন দিবে। তুমি কিন্তু আজকের দিনটা মোটেও মিস করো না। নূপুরের কথায় বড় উৎকণ্ঠা দেখালো মেয়েটাকে। নিহাল আমার সাথে দেখা করবে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে আজকের পর তোমাদের সম্পর্কটা বদলে যায়। অভ্যন্তরে এক টুকরো শীতল হাওয়া বয়ে গেল। তবে কি নিহাল তার মনে একটুখানি আশ্রয় দেবে মেয়েটাকে? ভালোবেসে কাছে টেনে নেবে? মিনিট দশেক পর আবারও ফোন বেজে উঠল। এবারে কল করেছে নিহাল। আজকে নিহাল আবারও সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে চলেছে ভীতনয়নের রমণীর। হ্যালো। শুকনো ঢোক গিলল পৃথা, রিনরিনে গলায় বলল। জি বলুন। নিহাল কপাল কুঁচকে নিল, লম্বা নিঃশ্বাস টেনে বলল, অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো, আজকে অনেক জরুরি কথা বলবো তোমাকে। পৃথার ছোট্ট মন পুলকিত হলো। ভেতরের ভালোবাসা পাওয়ার লোভ মাথা চাড়া দিয়ে উঠল। আকস্মিক নিহালের উদ্দেশ্যে বলে ওঠে, আপনি কি আমাকে একটু ভালোবাসবেন নিহাল? ভালোবাসা বিহীন আমিটা মরে যাচ্ছি ধুকে ধুকে। কণ্ঠনালী কেঁপে উঠল নিহালের। আলতো করে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল সে। পৃথা, একটু ভালোবাসবেন আমায়? আপনি বিহীনে অবহেলিত আমিটা বড় অসহায়। নিহাল হাসলো। বড় ইচ্ছে করলো বলতে, জানি না ভালোবাসতে পারবো কিনা, কিন্তু কেউ যদি ভালোবাসি শুনে বেঁচে যায় তাহলে তো বলতে দোষ কোথায়? পৃথা, আমি তোমাকে। ছোট্ট সরু রাস্তা, অথচ তাতে অবলীলায় চলছে বিশাল আকৃতির বাস আর ট্রাক, যেন সাপের গলায় ঢুকে পড়া পাহাড়ি পাথর। আচমকা সামনে থেকে আসা নীল রঙের বাসটা প্রবল শক্তিতে ধাক্কা খেলো কালো বাসটার সাথে। মুহূর্তে ভয়াবহ শব্দে কেঁপে উঠল চারিদিক। দুটো বাস যেন পাষাণের ঘুষিতে ছিটকে পড়ল দুদিকে। ভেতরে বসে থাকা মানুষগুলো তখন চিৎকার আর যন্ত্রণার সাগরে কাতরাচ্ছে। আজকে সামনের দিকে বসেছিল পৃথা, সেই সামনের আসনটাই হয়ে গেল তার মৃত্যু ফাঁদ। ধাক্কার সাথে সাথে মাথা সজোরে আছড়ে পড়ল সামনের কাছে। মুহূর্তে ভেঙে গুড়িয়ে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। ড্রাইভার আর সে দুজনে রক্তাক্ত হয়ে গেল। কাজ যেন তাদের চামড়া ভেদ করে অন্তর পর্যন্ত ঢুকে গেছে। তার মুঠোয় ধরা ফোনটা ধপ করে ছিটকে কোথাও মিলিয়ে গেল। ফোনটার সাথে মিলিয়ে গেল কত না আশা, কত না প্রতীক্ষা। বুকের ভেতর হাহাকার করতে লাগলো পৃথা। শেষবার শুধু শুনতে চেয়েছিল একটি শব্দ, ভালোবাসি। অথচ সেই শব্দ শোনার আগেই নিয়তির দরজা বন্ধ হয়ে গেল তার জন্যে। মাথার ডান বরাবর ঢুকে থাকা কাছের বড় টুকরা থেকে রক্তধারা নেমে এলো। চারিপাশে আগুন লেগে গেল দ্বিতীয় বাসটায়। পৃথার স্নিগ্ধ উজ্জ্বল মুখ থেতলে গেল। একটা চোখ আর চেনার উপায় নেই, তবুও তার দু চোখ খোলা রইল। শেষ দৃশ্যটা যেন দেখতে চেয়েছিল সে। পরনে সাদা জামাটা মুহূর্তে লাল রঙে ভিজে উঠল। রক্তের অশ্রুতে লেখা হলো এক অনন্ত বেদনা। ভালোবাসাহীন জীবনে পৃথা অবশেষে সব ছেড়ে চলে গেল। পৃথিবীর মায়া, মানুষজনের হাহাকার, ব্যথায় ভরা সবকিছু থেকে মুক্তি নিয়ে নিঃশ্বাস ফেলল শেষবারের মতো। কেঁপে কেঁপে উঠল তার শরীরটা। থেতলে যাওয়া একটা চোখ তবুও একটাবার আশা করেছিল নিহালের আদুরে মুখখানি যদি দেখতে পেত সে। অতঃপর তা বোধহয় হলো না। কাঁপতে কাঁপতে দম ছাড়ল। অবশেষে তার মুক্তি। আর কাউকে কখনো বলবে না। ভালোবাসি আপনাকে, আমাকে একটু ভালোবাসবেন? রাস্তায় দাঁড়ানো মানুষজন ছোটাছুটি করছে। কেউ ফোন করছে ফায়ার সার্ভিসে, কেউ ব্যস্ত অ্যাম্বুলেন্স ডাকতে। আগুনের ভেতরে আটকে থাকা যাত্রীদের বাঁচানোর জন্য হন্যে হয়ে ছুটছে অপরিচিত মানুষগুলো। তবু একজন রমণীর চোখে সেই অপেক্ষার আক্ষেপই অমোঘ হয়ে রয়ে গেল শেষে। হসপিটালের মর্গে নিথর দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। মুখের উপর থেকে সরানো হলো সাদা কাপড়টা, এখনো কেমন তাকিয়ে আছে। নিহাল অদ্ভুত ভঙ্গিতে হাসে। যাকেই আপন করতে চায় সে কেন দূরে চলে যায়। তবে এবারে উল্টো হলো। মেয়েটা হাজার চেয়েও তাকে ভালোবাসি বলাতে পারল না। থেতলে যাওয়া মুখটা একটুখানি ছুঁয়ে ফেলল নিহাল। নিশ্চয়ই এর আগে উজ্জ্বল স্নিগ্ধ দেখাচ্ছিল তার হাসি। খুব করে একটাবার ডাকতে ইচ্ছা করলো, পৃথা ওঠো, আমি তোমাকে আজকে তোমার সবচেয়ে পছন্দের প্রিয় শব্দটি বলবো। কিন্তু মেয়েটা তো আর উঠবে না কখনো। নিহালের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সে পৃথার অপরাধী, নিশ্চয়ই আশেপাশে দাঁড়িয়ে তাকে দেখছে সে, আর অভিযোগ জানাচ্ছে। আপনি কেন আমাকে একটু ভালোবাসি বললেন না নেহাল? বেঁচে থাকা কালীন আমি ভালোবাসা পাইনি, মরে গিয়েও দেখুন কিভাবে মর্গে পড়ে আছি। কিছু চরিত্র কথা বলে, বারবার বলে তারা আড়ালে আবডালে কাউকে ভালোবেসে ধুকে ধুকে মরে।
দীর্ঘ 6 মাস পর ফিরছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। বড়সড় একটা মিশনে ছিল সে। ফারা সেকেন্ড ইয়ারে উঠেছে। তাদের বিয়ের প্রায় 2.5 বছর হতে চলল। যখন প্রথমবার বিয়ে হয়েছে সেই হিসেব করে ফারা। যদি দ্বিতীয় বিয়েটা ধরা হয় তাহলে 1.5 বছর হয়ে গেছে। পড়াশোনায় মনোযোগী হয়েছে ফারা। তাসফিন না থাকাকালীন বেশিরভাগ সময় পড়াশোনা করেই কাটতো তার। মনের মধ্যে আনন্দের শেষ নেই। আজ ঠিক গুনে গুনে 6টা মাস পর তার অবাধ্য লুচু লেফটেন্যান্ট কমান্ডার বাড়ি ফিরছে। ভাবতেই বুকের ভেতর ধুকপুক করছে ফারার। দিনটা স্পেশাল করতে চায়। মজার ব্যাপার হলো আজ তার জন্মদিন। জন্মদিনে বেশ বড় সারপ্রাইজ দিতে চায় তাসফিন। পরিবারের অগোচরে নিজেদের রুমে ফারা সাজিয়ে নিয়েছে। নিজেদের ছোট ছোট ছবিগুলো দেয়ালে লাগিয়েছে। বিছানা থেকে শুরু করে ব্যালকনি অবধি নিজের মন মতো সাজিয়ে নিয়েছে। এমনটা নয় যে পরিবারের লোকজন জানলে তাকে কিছু বলবে। কেউ কিছু বলবে না, কিন্তু ফারার তো একটু হলেও লজ্জা লাগে, তাই কাউকে বলতে চায় না। ব্যালকনিতে ছোটখাটো টেবিল সাজিয়েছে ফারা। তাসফিনের সঙ্গে একান্তই সময় কাটাতে চায় সে। হ্যাঁ বল। ভাই তুই কই? আন্টি কল করেছে, বললো এখনো ফিরিসনি। আরিয়ানের কথায় হাসলো তাসফিন। নিহাল, আরিয়ান, সে 3 জন একসাথে ফিরছে, অথচ তাসফিন বাড়ি না ফিরে অন্য কোথাও গিয়েছে। চিল ইয়ার, আছে আশেপাশে, একটু পরে ফিরছে। আরিয়ান গাড়িতে রয়েছে আপাতত। আর কিছুক্ষণের মধ্যেই তাহলে ওদের বলে দে ফোন করে। আঙ্কেল আন্টি নিশ্চয়ই টেনশন করবেন। তাসফিন কিছু একটা ভেবে বলল, এক কাজ করো, মাকে কল করে বলো আজকে আমি আসছি না, কাল সকালে আসবো। হৃদয় কুঞ্চিত করে তাকালো আরিয়ান। এটা কেমন কথা? কি বলছিস তুই? আসবি না মানে? তুই জাস্ট ফোন করে বলে দে। ওকে। আরিয়ান ঠিক কিছুই বুঝতে পারছে না তাসফিন ঠিক কি করতে চাইছে। যথারীতি রুবেনা শেখকে ফোন করে বার্তা পৌঁছে দিল আরিয়ান। ছেলে আসবে না শুনে মন খারাপ হচ্ছে রুবেনা শেখের। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে এসেছে আরিয়ান। বহুদিন পর স্নেহাকে দেখতে বুকের গভীরে যেন হাওয়া ভরা ঢেউ উঠেছে একের পর এক। অস্থিরতা ছড়িয়ে পড়েছে প্রতিটি শিরা উপশিরায়। আরিয়ানের দৃষ্টিতে একমাত্র কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি সেই মুখটি। মনটা যেন ছটফট করছে শুধু একবার তাকে দেখবে বলে। বাড়ি চৌহদ্দিতে পা রাখতেই চোখে পড়ল সদর দরজাটা হালকা খোলা। মুহূর্তে হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। কি এক অজানা উত্তেজনা। অস্থির ভঙ্গিতে সে এগিয়ে যেতে লাগলো দরজার দিকে। প্রতিটা পদক্ষেপ যেন গুনে গুনে হাঁটছে, তবু তাড়াহুড়ো থামছে না। হয়তো কিছুক্ষণের মধ্যে মুখটি, সে প্রিয় চোখ জোড়া তার সামনে আসবে। ভেতরের ব্যাকুলতা তখন উপচে পড়ছে। স্নেহা, স্নেহ, হুড়মুড়িয়ে কিছু একটা বুকে এসে বাড়ি খেলো আরিয়ানের। স্নেহা। ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি, আপনাকে মিস করেছি। স্নেহার মুখে ভালোবাসার কথাটা শুনে চমকে ওঠে আরিয়ান। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি? স্নেহা ঠিক আছো? আরিয়ান চাপড়ে ধরে স্নেহাকে। কবে থেকে ভালোবাসি, শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। আজকে আজকে আমার আনন্দের দিন। লাজুক হাসি স্নেহা। আজকে তো তারও খুশির দিন। স্নেহা, আমি ভাবতে পারছি না তুমি আমাকে ভালোবাসো। আমি সত্যি ভীষণ খুশি। স্নেহা একইভাবে জড়িয়ে ধরে বসে আছে আরিয়ানকে। ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে। সে ভীষণ ভাগ্যবতী, তাই তো সে আরিয়ানের ভালোবাসা পেয়েছে। নিকশ কালো আধারে আচ্ছন্ন হয়ে আছে আকাশটা। নিঃসঙ্গতার এক চাদরে ঢাকা পড়েছে সমস্ত দিগন্ত। মাঝ আকাশে থম ধরে চলে আছে একটা বড়সড় উজ্জ্বল চাঁদ, নীরব অথচ গম্ভীর। চারিদিক নিস্তব্ধ, যেন চারিপাশে নিস্তব্ধতা ফারার হৃদয়ের হাহাকারকে প্রতিধ্বনিত করছে। একাকী একটা রুমে এক কোণে চুপ করে বসে আছে ফারা। চোখে যা ঘন বিষাদ আর বুকের ভিতর জমে থাকা অস্থিরতা তাকে নিঃশেষ করে দিচ্ছে ধীরে ধীরে। আর মাত্র কিছু ঘন্টা পরে তার জন্মদিন। এই বিশেষ দিনটা এসে চেয়েছিল প্রিয়জন তাসফিন তার পাশে থাকবে, তার কণ্ঠে শুনবে শুভেচ্ছা, চোখে দেখবে সেই অদ্ভুত মায়া যা শুধুই তাসফিনের জন্যে। কিন্তু লোকটা আসবে না। কিন্তু না, তাসফিন জানিয়ে দিয়েছে সে আসবে না। বাড়ির সবার সামনে বলে দিয়েছে স্পষ্ট করে। সেই শব্দগুলো যেন আজও কানে বাজছে ফারার। কষ্ট হচ্ছে তার খুব। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে তা বুঝতেই পারেনি ফারা। ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই করছে। কানের কাছে তপ্ত নিঃশ্বাস পড়তেই নড়ে চড়ে ফারা। কেউ ফিসফিসিয়ে বলে, হ্যাপি বার্থডে সুখ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হকচকি উঠে বসলো ফারা। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে ভরকালো সে। ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। ফারাকে অবাক করে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। মিসেস শেখ, হ্যাপি বার্থডে। একরাশ বিস্ময় নিয়ে বলল ফারা, আপনি কখন এলেন? আপনি তো বলেছিলেন। সারপ্রাইজ জান, আপনার জন্য সারপ্রাইজ। বাড়ির বাকিরা জানে? ওদের বলতে হবে। অধর বাকিয়ে হাসলো তাসফিন। ফারার গালে হাত রেখে মৃদুস্বরে বলল, অলরেডি জানিয়ে দিয়েছে, ওরা নিচে আছে। তাহলে চলুন নিচে যাই। আই নিড সাম স্পেস ফর নাও। থমকে গেল ফারা। তার চোখের চাহনি অন্যরকম, সর্বাঙ্গ কাঁপিয়ে দিচ্ছে। ম্যাডাম চলুন,
কেক কাটা যাক। হাঁটু গলিয়ে পাজাকুলে তুলে নিল ফারাকে তাসফিন। ধীর পায়ে অগ্রসর হচ্ছে ব্যালকনির দিকে। টেবিলের উপর কেক রাখা হয়েছে, কেক কাটা ছুরি তুলে হাতে দিল ফারার। পিটপিট চোখ করে তাকাচ্ছে ফারা। অদ্ভুত হাসলো তাসফিন, চোখে ইশারা করে কাটতে। ফারা কেক কেটে এক পিস তুলে মুখে এগিয়ে দিল তাসফিনের। মুখ সরিয়ে নিল সে, হাতটা উল্টো করে ফারাকে খাইয়ে দিল। আপনি খাবেন না? ওয়াই নট? তাসফিন এগিয়ে এলো, এক পা হাত রাখলো বুকের কাছে। একটা একটা করে বাটন খুলতে লাগলো। আতকে উঠে ফারা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। সে উন্মুক্ত তাসফিনকে দেখে বুক কাঁপে দুরু দুরু। হাতের মাংসপেশিগুলো বেরিয়েছে, প্রশস্ত চওড়া বুক স্পষ্ট। আপনি এটা দেখুন আজকের। নো ওয়ার্ডস জান, নিড টু ব্যাডলি শুক। পা পিছিয়ে যাচ্ছে ফারার। তাসফিনের ভাবসাব মোটেও ভালো লাগছে না তার কাছে। পালাতে চাইলো ফারা, কিন্তু তার আগে শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। ছটফট করে ফারা। দেখুন প্লিজ লেফটেন্যান্ট সাহেব, আজকে না, ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। নো ওয়ে জান, নাও আই উইল ইট ইউ। আকস্মিক তাসফিনের হাতে কামড়ে দিল ফারা। ছেড়ে দিল তাসফিন। ছাড়া পেতে ছুটে ছাদের দিকে এগোতে লাগলো ফারা। গা দুলিয়ে হেসে ফেললো তাসফিন। নিজ মনে বিড়বিড় করে বলল, উফ জান, এটা কি করলে? ছাদে? নট ব্যাড। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ফারা। যাক বাবা, বেঁচে গেছে সে। না হলে রুমে থাকলে লোকটা বড্ড পাগলামি করতো। শেষ নিঃশ্বাস টানতে অনাবৃত বক্ষে পুরুষ্টু হাতে লেপন পেয়ে চমকে উঠে সে। সম্পূর্ণ কেকের অংশ মাখিয়ে দিয়েছে তাকে। চমকে উঠে ফারা। লেফটেন্যান্ট সাহেব, এটা কি করলেন আপনি? কানের কাছে ওষ্ঠ ছুঁয়ে তাসফিন ফিসফিসিয়ে বলল, বাঁচতে পারলে না জান, আই এম গিভিং ইউ আ গ্যারান্টি, টুনাইট ইজ গোয়িং টু বি টেরিফাইং ফর ইউ। থরথরিয়ে কাঁপছে ফারা। শুকনো ঢোক গিলে বলল, দেখুন এটা ছাদ, এটা খোলা ছাদ। আপনি ওয়েট। তাসফিন পিছিয়ে গিয়ে দরজাটা লক করে দিল। থতমত খেয়ে গেল ফারা। ছাদে এসে মারাত্মক ভুল করেছে সে। তাসফিন হাতের মুঠো এক গাদা কেক নিয়ে এগিয়ে আসছে। পরপর ফারা ভয়ে পিছিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আসবেন না, আমি কিন্তু। আই ওয়ান্ট ইউ সো ব্যাডলি রাইট নাও। ফারা ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে ভয়ে, হাত পা কাঁপছে। বাঁকা হাসলো তাসফিন। ফিসফিসিয়ে হাসকি টোনে বলল, আমার তরফ থেকে স্পেশাল বার্থডে গিফট নেবেন অশোক? ডোন্ট ওয়ারি, আইল বি আ পারফেক্ট জেন্টলম্যান। ঝড়ের বেগে এসে তাকে সম্পূর্ণরূপে কেকে লেপটে দিল তাসফিন। আকস্মিকভাবে তাকে পেঁচিয়ে ধরেছে তাসফিন। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে আঁকড়ে ধরে তাকে। পরপর নেমে আসে অনাবৃত বক্ষে পুরুষ্টু ওষ্ঠ ছোঁয়ায়। লেপটে থাকা কেকের অংশে মাখামাখি অবস্থা। নিজের আলিঙ্গনে আবদ্ধ করে তাকে। দুজনে মিলেমিশে একাকার। ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে নিচে। তাসফিনকে উপরে আসতে দেখে কেঁপে উঠল ফারা। তাকে কোনো প্রকাশ সুযোগ দেওয়া হয়নি। খোলা আকাশটা হাঁ করে তাকিয়ে আছে তাদের দিকে। চাঁদটা যেন লজ্জায় লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সেও বুঝি তাসফিনের উন্মাদনা দেখে লাজুক হাসে। তাসফিনের অবাধ্য হাতের স্পর্শে গোঙাতে লাগলো ফারা। হিমশিম খায় পুরুষকে সামলে গিয়ে। হাতে করে অনেকগুলো হাসনাহেনা ফুল নিয়ে পৃথার কবরের কাছে এসেছে নিহাল। অনেকগুলো মাস পরেই এসেছে। এই তো প্রায় 6 মাস সমুদ্রে কাটিয়েছে। পৃথার চাচির থেকে জানতে পেরেছিল হাসনাহেনা ফুল নাকি বড্ড প্রিয় ছিল মেয়েটার। কবরের আশেপাশে পরিষ্কার করলো নিজে থেকে। ফুলগুলো সুন্দর করে কবরের আশেপাশে লাগিয়ে দিল। বেশ খানিকক্ষণ পর কবরের মাথার কাছে বসলো নিহাল। মৃদুমন্দ হাওয়া বইছে খুব। হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তাকে। কি একটা ভেবে ডান হাতটা কবরের মাথার কাছে রেখে হাত বুলিয়ে দিল। মনে হচ্ছে পৃথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৃদু হাসলো নিহাল। ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকতে তো ভালোবাসার ভাগ দিতে পারিনি মেয়ে, কিন্তু নিশ্চিত থাকো কবরের ভাগটা তোমাকে দিয়ে যাব। আমি মারা গেলে আমার কবরটা ঠিক যেন তোমার পাশে হয়, সেটার ব্যবস্থা করে যাব। কোনো উত্তর নেই। আরো কিছুক্ষণ বসে রইল নিহাল। মিনিট 10 পরে উঠে বাড়ির পথ ধরে। আবারও পা জোড়া থামে তার। পিছু ফিরে দেখে কবরটা। বুকের ভিতর কোথাও একটা মোচড় দিয়ে উঠে চাপা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কবরের ভিতর কারো কঙ্কাল রয়েছে। এক অতৃপ্ত কন্যা যে শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার জন্য ছটফট করেছে। বাড়ির বউয়ের জন্মদিন বলে কথা। ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল। সারাদিন লজ্জায় তাসফিনের সামনে আসেনি সে। ভীষণ অবাধ্য লেফটেন্যান্ট সাহেব তার। তাই তো শেষমেশ কিনা ছাদে নিজেকে দেখে রাতে বড্ড অসহায় লাগছিল তার। কতটা বোকা সে। তার মোটেও উচিত ছিল না ছাদে যাওয়া। ফাজিল লেফটেন্যান্ট, লুচু লেফটেন্যান্ট, 1 নাম্বার বাজে মানুষ। গাড়ি ছুটে চলেছে পাহাড়ি পথ বেয়ে আপন গতিতে। যেন এক দিগন্ত ছোঁয়া পেছনে ধুলোবালি ছাই উড়িয়ে ছুটছে তারা। জানালার পাশে বসে থাকা ছেলে মেয়েগুলোর চোখে লেগে আছে উত্তেজনার দীপ্তি। আজকে এই সফরটা অন্যরকম, একটা আলাদা আবহাওয়া, একটুখানি বেশি রঙিন। ফারা, তাসফিন, আরও একটা ভালোবাসার কবুতর দেখা যাচ্ছে পেছনের সিটে আরিয়ানা, স্নেহা। ওদের চোখের ভাষা বলছে শব্দের দরকার নেই। পাশে বসে থাকা নূপুর আর মাহির মাঝে মাঝে একে অপরের দিকে তাকিয়ে হাসছে। মাহিরকে জাপটে ধরে বসে আছে নূপুর, আর সামনে জানালার ধারে বসে আছে নিহাল। কিছুটা চুপচাপ, কিন্তু তার চোখে ঝিকিয়ে উঠছে রাঙামাটি সবুজের ডাক।
পাহাড়ের কোলে লেকের জলে মেঘের ছায়ায় গাথা এক শহর রাঙামাটি। সেই শহরের দিকে ছুটে চলেছে তাদের এই বন্ধুত্ব, ভালোবাসা আর স্মৃতিমাখা ভ্রমণ। মিসেস শেখ, ঠিক আছেন তো আপনি? নিচু স্বরে শুধুই তাসফিন। লজ্জায় নুয়ে যাচ্ছে ফারা। নাক মুখ কুচকে বলল, কথা বলবে না লেফটেন্যান্ট সাহেব, আপনি খুব অবাধ্য, খুব ফাজিল। পিচেল হাসে তাসফিন। ঘাড় মেসেজ করে বলল, আমি যে ঠিক কি তা তোমার থেকে কেউ ভালো বলতে পারবে না সুখ। উফ, তুমি তো আমাকে। চুপ যান বেশরম লেফটেন্যান্ট। কথার মাঝে থামিয়ে দিল ফারা। আমি সব শুনে ফেলছি ব্রো। পেছন থেকে আরিয়ান বলে উঠে কথাটি। লজ্জায় আড়ষ্ট হয়ে গেল ফারা। ভীষণ খারাপ লাগছে তার, কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। লুচু লেফটেন্যান্টের জন্য আজকে তার এই অবস্থা। নিহাল বারবার আর চোখে একবার দেখছে নূপুরকে। কি স্নিগ্ধ তার হাসি। হঠাৎ করে তাসফিন ঠিক করলো ফারাকে সারপ্রাইজ দিতে রাঙামাটি যাবে। আবার একা নয়, সবগুলোকে ধরে নিয়ে যাবে, তাই তো? আরিয়ান, স্নেহা, নূপুর, মাহির, এমনকি তাকেও এনেছে। সেও চাইছিল না আসতে, কিন্তু তাসফিন বলেছে। এতদিন এক নাগারে সমুদ্রে থেকে নিশ্চয়ই বিরক্ত। তাসফিন এক প্রকার জোর করে এনেছে তাকে। রাঙামাটির পাহাড়ি শান্তি, কাপ্তাই লেকের নীল জলরাশি আর আকাশ ছোঁয়া সবুজের বুকে একটুখানি স্বপ্নের নাম নীলাচল ইকো রিসোর্ট। পাহাড়ের খাঁজে খাঁজে ঢেউ খেলে যাওয়া কুয়াশা। রিসোর্টটা গড়ে উঠেছে এক পাহাড় চূড়ায়। নিচে কাপ্তাই লেকের বিস্তীর্ণ জলরাশি যেন আয়নার মতোই ঝিকমিক করে। সকাল সন্ধে ফারা, তাসফিন আর তাদের সাথে আসা বাকিরা সবাই মিলে এই নীলাচল ইকো রিসোর্টে এসে ওঠে। নিজেদের মতো একে একে রুম বুকিং করলো তাসফিন। যার যার রুমে যে যার মতো এগিয়ে যেতে লাগলো। থার্ড ফ্লোরে তাসফিন পা রাখতে এদিক ওদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। ফারা পেছনে ফিরে তাকালো, কাকে খুঁজে চলেছে লোকটা। আকস্মিক ফারাকে অবাক করে দিয়ে পাজা কোলে তুলে নিল তাসফিন। হকচকিয়ে গেল ফারা। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সে, গলা জড়িয়ে ধরে তার। নিচে নামান অভদ্র পুরুষ, কেউ দেখলে কি বলবে? দেখুক, আই ডোন্ট কেয়ার জান। এখন আমার টার্ন। কিসের টার্ন? বাসর করার টার্ন। লাগেজ ফেলে ফারাকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে লাগলো তাসফিন। লজ্জায় থতমত খেয়ে যাচ্ছে ফারা। এত অধৈর্য পুরুষ সে আগে দেখেনি। আকস্মিক টপসটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে আসে তাসফিন। দু হাতে চেপে ধরে মেয়েটাকে। থরথরিয়ে কাঁপছে ফারা। ছেড়ে দিন না। সরি জান। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে সাতটুকু নিজের ভেতরে টেনে নিচ্ছে তাসফিন। ফোনের টুং শব্দ আসতেই হকচকিয়ে গেল ফারা। তাসফিনের শার্ট টেনে নিজের শীর্ণ বদনখানি ঢেকে নিল আরো ঘনিষ্ঠ মুহূর্তে। বেঘাত করতেই চোখের কার্নিশ লাল হয়ে এলো তাসফিনের। ফারা কোল থেকে উঠতে যায়। আকস্মিক তার হাত দুটো পেঁচিয়ে এক হাতের মুঠোয় নিল তাসফিন। অপর হাতে ফোনটা রিসিভ করে। বলো। নতুন কিছু তথ্য পাওয়া গেছে? ডিটেইলস। একসাথে তিন দিক সামলে নিচ্ছে তাসফিন। ফেল করে তাকিয়ে আছে ফারা। এক হাতে তার নরম তুলতুলে হাত দুটো চেপে ধরে রেখেছে, অন্য হাতে ফোন। ঠোঁট দুটো বিচরণ করছে তার বক্ষ ভাঁজে। বারংবার কেঁপে উঠছে ফারা। কথার মধ্যে ঠোঁট দুটো নড়লেই তার মসৃণ ত্বক স্পর্শ করছে। মৃদু স্বরে কুকিয়ে উঠল ফারা। চোখ গরম করে তাকালো তাসফিন। চোখের ইশারায় বলল কিছু না বলতে। এবারে অপর প্রান্তে থাকা লোকটির উদ্দেশ্যে বলে, সবগুলো ফাইল জিমেল করে একটু আফতাব আর লেফটেন্যান্ট নাইমকে বলো আমাকে জানাতে। ওকে লেফটেন্যান্ট। ফোনটি রাখা মাত্রই ঝাঁপিয়ে ফারাকে বিছানায় ফেললো। তাড়াহুড়ো দেখে ঘাবড়ে গেল ফারা। এই কাকে দেখছে সে? এত উন্মাদতা। আপনি এমন কেন? ঝুঁকে এলো তাসফিন। বক্ষ ভাজে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, ডু ইউ নিড এনিথিং অর উইল ইট ওয়ার্ক উইদাউট? লজ্জায় নিঃশ্বাস ভারী হচ্ছে ফারার। কণ্ঠনালী কাঁপছে। পুরুষ্ট ওষ্ঠজোড়া তার সর্বাঙ্গে শিরশিরানি তুলে দিচ্ছে। চুলগুলো খামচে ধরে ফারা। নিজেকে আটকানো বড্ড মুশকিল তাসফিনের নিকট। অতঃপর অপেক্ষা করলো না সে। দুহাতে আলিঙ্গন করে ঠোঁটের ভাঁজে মত্ত হলো। ফারা বিছানার হাতরে চাদর টেনে ঢেকে নিয়েছে নিজেদের। ঠান্ডা ঠান্ডা লাগছে ফারার। একদম ইচ্ছে করছে না শাওয়ার নিতে। আচ্ছা কি করে নিবে শাওয়ার? গায়ে তাসফিনের তৈরি করা দাগগুলো স্পষ্ট ঝলঝল করছে, তার উপর জ্বলছেও। একদম ইচ্ছে করছে না উঠতে তার। পিট চোখ করে তাকালো পাশে শুয়ে থাকা তাসফিনের দিকে। আকস্মিক তাকে কোলে তুলে নিল তাসফিন। এগিয়ে গেল ওয়াশরুমে। আলগোছে নামিয়ে দিয়ে পড়ল। ওয়েট আ মিনিট। লাগেজ থেকে নিজে ঢিলাঢোলা ট্রাউজার আর শার্ট নিয়ে এলো তাসফিন। রেলিংয়ে রেখে দিল তা। ফারা চুপচাপ শাওয়ার নিচ্ছে। পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে পানির স্রোত। উপরের ওষ্ঠ দ্বারা নিচের ওষ্ঠ চেপে দাঁড়িয়ে আছে তাসফিন। সবটা লক্ষ্য করছে সে। পিছন ফিরে তাসফিনকে দেখে পিলে চমকে ওঠে তার। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? নিড সামথিং? নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারা। দরজা ঠেলে লাগানোর চেষ্টা করে বলল, একদম আসবেন না। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকে এলো তাসফিন। অন্য হাতে দরজাটা বন্ধ করে দেয়। নিজেকে যথাসম্ভব ঢেকে রাখছে ফারা। ঠোঁট উল্টে ফেললো তাসফিন। বাচ্চাদের মতো করে বলল, তোমার দিল দেখে ফেলছি সুখ, কিছু করার নেই। নিড ব্যাডলি। ফারা কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে নেয় নিজের কাছে। অতঃপর আরও একবার অধর চুম্বনে অস্থির এবং অতিষ্ঠ করে তুলে তাকে। অতঃপর তারা মেতে উঠে আরও একবার আদিম খেলায়। আকাশ জুড়ে মিটমিটে তারা।
যেন নিঃশব্দে জ্বলছে অগণন মোমবাতি। দূরে আকাশের চূড়ায় বসে পাহাড়ের নিস্তব্ধতাকে আরো গভীর করে তুলছে। এমন এক রাতের আধারে এক পাহাড়ি ঢালে জ্বলছে এক টুকরো আগুন, ক্যাম্প ফায়ার। আগুনের শিখা কখনো লালচে, কখনো কমলা, কখনো বা হঠাৎ এক ঝলক নীল। শীত শীত ভাবটা থাকায় গায়ে জ্যাকেট জড়িয়েছে ফারা। তাসফিনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছে তারা। আর চোখে এক পলক তাকালো তাসফিন। রাগে ফুঁসছে, ম্যাডাম। হোয়াট হ্যাপেন্ড জান? রাখছো কেন? তো কি করব? আপনার অবদ্ধতার জন্য আমায় দুবার শাওয়ার নিতে হয়েছে। শীত লাগছে এখন। বাঁকা হাসলো তাসফিন। রাগান্বিত বউকে আরেকটু রাগিয়ে দিতে বলল, চলো আরেকবার শাওয়ার নিয়ে একসাথে। নাক ছিটকালো ফারা। মনের দুঃখে একা একা হাঁটতে লাগলো। যত দ্রুত সম্ভব হাঁটছে। তাসফিন পেছন থেকে হাঁক ছাড়লো। ওয়েট সুখ। দাঁড়াবো না। সহসা হেসে ফেললো তাসফিন। দৌড়ে এসে পাজা কুলে তুলে নিল তাকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারা। ঈষৎ ভয় নিয়ে বলে ওঠে, এই কি করছেন? ভয় লাগছে। ডোন্ট ওয়ারি সুখ, আছি তো আমি। আলতো করে নাকে নাক ঘষে তাসফিন। রেস্টুরেন্টে বসে আছে বাকিরা। নিহাল নিজের মতো করে খাচ্ছে আর মাহিরকে খাইয়ে দিচ্ছে। আরিয়ান স্নেহার সাথে ছবি তুলতে ব্যস্ত। আমার ভালো ভালো পিক তুলে দিন, পচা এলে কিন্তু আপনার খবর আছে। 32 পাটি দাঁত বের করে হেসে ফেললো আরিয়ান। ওকে বাবা, যাও, বিয়ের দেওয়া ছবি তুলে দিচ্ছি। পরপর অনেকগুলো ছবি তুলে দিল স্নেহাকে। রেস্টুরেন্টের কাছে এসে ফারাকে নামিয়ে দিল তাসফিন। ফারা ভেতরে ঢুকে যায়। পেছন থেকে কেউ এসে চোখ চেপে ধরে তার। কিঞ্চিত অবাক হলো সে। কে? নূপুর আপু? কে হতে পারি বলো তো ছোট ভাবি? ঝুমুরের কণ্ঠস্বর শুনে চমকে উঠে ফারা। হাত সরাতে ঝুমুর আর নবীনকে একসাথে দেখতে পেল ফারা। চোখ সরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তাসফিনের দিকে তাকালো। দূর থেকে চোখ টিপে তাসফিন, অর্থাৎ এটা তার জন্য সারপ্রাইজ ছিল। ভাই তোমরা আসবে একবারও জানাওনি? অভিমানী কণ্ঠে বলল ফারা। মৃদুস্বরে হাসলো নবীন। মাথায় হাত রেখে আহ্লাদি ফারাকে বোঝায়, হ্যাপি বার্থডে বোন, এটা তোর জন্য ছোটখাটো সারপ্রাইজ ছিল। ঝুমুর আপু তুমিও? তাসফিন ভাইয়া মানা করেছে। আবারও আনন্দে মেতে উঠেছে সবাই। নিজের মধ্যে আড্ডা দিচ্ছে। তাসফিনের সে গায়ে ঘেসে দাঁড়ালো ফারার। ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ কেমন লাগলো ম্যাডাম? ভীষণ পচা। আপনি লেফটেন্যান্ট সাহেব 1 নম্বরে অসভ্য। ইউ মিন সাভেজ। মিসেস শেখ, রেডি হও, রাতে খেলা হবে। চোখ বড় বড় করে তাকালো ফারা। ঠোঁট কামড়ে হাসছে তাসফিনের লাগামহীন কথায় হাসফাস করছে ফারা। এগুলো থেকে বাঁচতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরিয়ান আর স্নেহার ওখানে গিয়ে দাঁড়ালো। স্নেহা ফারাকে দেখে বাচ্চা শুলো উচ্ছ্বাস নিয়ে বলল, ফারু আয় আয়, চল আমরা দুজনে ছবি তুলি। আরিয়ান একই সুরে বলল, হ্যাঁ ছোট ভাবিজি, চলে এসো, ছবি তোলা যাক। ফারা আর অমত করলো না। স্নেহার পাশে দাঁড়িয়ে গেল। দুজনের অনেকগুলো ছবি তুলে দিয়েছে আরিয়ান। চলো ম্যাডাম, আমরা কিছু ছবি তুলি। তাসফিনের ছবি তোলার কথা শুনে লজ্জায় মিয়ে গেল ফারা। স্নেহা ঠোঁট টিপে হাসলো। আরিয়ানকে ইশারা করে সরে গেল। তাসফিন নিজের ফোন বের করে মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে দিয়ে বুকে টেনে নিল ফারাকে। ফারা ঢোক গিলে ফাঁকা। সুখ, তোমার মনে হয় না আমাদের কিছু পার্সোনাল পিকচার থাকা প্রয়োজন? কথার সারমর্ম বুঝতে পারল না ফারা। তার প্রশ্নবিদ্ধ চেহারা দেখেই সবটা আন্দাজ করতে পেরেছে তাসফিন। তাকে আশ্চর্যের চরমতম পর্যায়ে পৌঁছে দিয়ে বক্ষে ভাজে ঠোঁট চুইয়ে ওভাবে অনেকগুলো ছবি ক্লিক করলো সে। তাতেই ধাতস্থ হয়নি তাসফিন। মারাত্মক বাড়ন্ত হয়ে ঠোঁটে ঠোঁট চুইয়ে ক্লিক করলো ফোনের স্ক্রিনে। আর নিতে না পেরে জ্ঞান হারালো ফারা। তার তুলতুলে চিকন চাকন শরীরটা আঁকড়ে ধরে তাসফিন। হেসে কুটি কুটি অবস্থা তার। বউ তার স্বামীর রোমান্স দেখে জ্ঞান হারিয়েছে। ফুরফুরে মেজাজে রুমে গেল স্নেহা। সে কল্পনা করেনি আরিয়ানের মতো একজনকে পাবে যে কিনা তাকে এতটা ভালোবাসে। ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে স্নেহা। পেছন থেকে প্রিয় পুরুষ কানের পিঠে গুজে দিল একটা লাল গোলাপ। ভালোবাসি। একটা বাক্যই যথেষ্ট ছিল স্নেহাকে অনুভব করানোর জন্য। দুহাতে পেছন থেকে তাকে জড়িয়ে ধরেছে আরিয়ান। স্নেহা মৃদু হেসে বলল, আপনি জানেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সঠিক কাজ কি কি? আরিয়ান কাঁধে থুতনি রাখলো। জিজ্ঞাসা চোখে তাকায় তার মুখ পানে। কি? স্নেহা মৃদু হেসে বলল, সবচেয়ে বড় ভুল সৌহার্দ্যকে ভালোবাসা। জড়িয়ে ধরা হাতটা ঢিলে হয়ে আসছে আরিয়ানের। ছেড়ে দেওয়ার পূর্বে স্নেহা সেই হাতের উপর হাত রেখে চেপে ধরে বলল, আর সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনাকে বিয়ে করা, নয়তো এত ভালোবাসা কোথায় পেতাম আমি? আরিয়ান খানিকটা চমকে ওঠে। স্নেহা পিছু ফিরে গলা জড়িয়ে ধরে আরিয়ানের। আমি আপনাকে ভালোবাসি আরিয়ান। হয়তো তীক্ষ্ণ অতীত জীবন থেকে মুছতে পারবো না, কিন্তু ভুলে যেতে চাই, শুধু আপনার হয়ে থাকতে চাই। আরিয়ান গ্রীবা ঝুঁকিয়ে চুম্বন এঁকে দিল মেয়েটার আদলে। অতঃপর আঁকড়ে ধরে তার নরম ওষ্ঠযুগল। বেসামাল হয় মুহূর্তে। স্নেহা অসাড় হয়ে এসে ভার ছেড়ে দিল নিজের। দু হাতে তাকে আগলে নিল আরিয়ান। তাকে অনুভব করায় তার ভালোবাসা। উন্মাদ হয়ে ওঠে প্রণয়ের অনুভূতিতে। ভাই রক্ত বেরোচ্ছে তোর?
ভাইয়ার ব্যান্ডেজ করা প্রয়োজন। আরিয়ান এবং নিহাল দুজনাই চিন্তিত কণ্ঠে বলল। হাত কেটে গিয়েছে তাসফিনের, অবস্থা ভীষণ খারাপ। কিছুক্ষণ আগেই ওরা রিসোর্ট থেকে কিছুটা দূরে এসেছে। রাঙামাটি আসার একটা যথার্থ কারণ রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে টার্গেট করেছে কেউ একজন, তবে সে অন্য কেউ নয়, সাইফুল যাদের সাথে কাজ করতো তারাই। মূলত তাকে ধরতেই এখানে আসা তাদের। কিছুক্ষণ আগে একটা বড়সড় ঝামেলা হয়েছে বলতে গেলে। অসাবধানতার হাতে খানিকটা লেগে গেছে তাসফিনের। ডোন্ট ওয়ারি, আই এম অলরাইট। দীর্ঘশ্বাস ফেলল আরিয়ান। নিহাল বিরক্ত হয়ে বলল, ব্রো কতটা কেটেছে আগে সেটা দেখ। দেখার সময় নেই, রিসোর্টে ফিরতে হবে। কারো কথায় কানে নিল না তাসফিন। রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। বিছানার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারা। তাসফিন নেই। আশেপাশে সন্ধানী দৃষ্টি বুলিয়ে খুঁজে চলেছে তাকে। না, কোথাও নেই। শেষমেশ ওয়াশরুমে গিয়ে দেখেছে, কোথাও না পেয়ে কিঞ্চিত অবাক হলো সে। তাসফিন নেই, কিন্তু কোথায় গেছে তাকে বলেও যায়নি। বাহিরের আবহাওয়া খুব একটা ভালো না। একটু পরপর আকাশ কেমন গুড়ুম গুড়ুম শব্দ তুলছে। শুকনো ঢোক গিলল ফারা। কোথায় গেছে তার অবাধ্য পুরুষটা? গ্রীবাদেশে তরল কিছু অনুভব করতেই আটকে উঠে পারা। পেছনে ফেরার বৃথা চেষ্টা করলো সে। ডোন্ট মুভ, আমি দ্য মুড রাইট নাও। নড়ার সাহস পেল না ফারা। কণ্ঠনালী কাঁপছে তার। বলিষ্ঠ হাতটি ধীরে ধীরে কোমরের দিকে উঠে আসছে তার। তাকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে উদরের দিকে। Your body smells like alcohol. I'm going crazy for you. হাতের স্পর্শ গভীর হতে পিছনে ফিরে ঘুরে দাঁড়ালো ফারা। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায় তাসফিন। উদরে তরল পদার্থ অনুভব করতে পিটপিট চোখ করে তাকালো সেখানটায়। হাত থেকে ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে। বুকের ভেতরটা ধরাস করে উঠল ফারার। এটা আপনার হাত কেটে গিয়েছে, ব্যান্ডেজ লাগবে। আমি এখনই নিয়ে আসছি। অস্থির হয়ে উঠেছে ফারা। অধর পাকে হাসলো তাসফিন। ফারা ত্রস্ত পায়ে এগোতে নিলে শূন্যে তুলে নিল তাকে তাসফিন। ভয়ে ভীত নয়নে তাকালো ফারা। কি করছেন? হাতে লেগে যাবে তো, নামান। বেব, আজ যদি রক্ত দিয়ে ছুঁয়ে দিই, তুমি কি রেখে যাবে? ফ্যাল করে তাকিয়ে আছে ফারা। প্রত্যুত্তরে কি বলা যায় খুঁজে পাচ্ছে না সে। Tell me, Shuk, will you be mad? গোলাপি ওষ্ঠজোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না তাসফিন। হাত বুলিয়ে সর্বাঙ্গে তার রক্তে রঞ্জিত করে তুলল কন্যাকে। প্রতিটা স্পর্শে মুচড়ে যায় ফারা। কেঁপে ওঠে ক্ষণে ক্ষণে সে। এক পলকে তার সহিতে মিশিয়ে একাকার হয়ে ওঠে দুজনায়। তাসফিনের রঞ্জিত রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে ফারা। পিটপিট চোখ করে তাকালো সে। পরক্ষণে চোখ বুজে আসে তার। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে রাখে। লম্বা একটা রজনী, নির্ঘুম কাঁপনে স্পর্শ। হাড় ভাঙা খাটুনি খেটেছে মনে হচ্ছে ফারা। বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না তার। উঠতে গিয়ে বুঝতে পারলো দুটো বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়েছে সে। হাতের কথা মাথায় আসতে ভ্রুদয় কুঞ্চিত করে তাকালো। সফেদ রঙা ব্যান্ডেজ করা হয়েছে। ফারা মধ্যরাতে জোরপূর্বক ব্যান্ডেজ করে দিয়েছে। একত্রে দুজনে শাওয়ার নিয়ে হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে ফারা। হাতটা কাছে এনে পরপর চুমু খেলো ফারা। বুকের বাঁ পাশে চেপে ধরল সে। তার অবাধ্য লেফটেন্যান্টের কিছু হলে ফারা তো শেষ হয়ে যাবে। This is not fair, Shuk. আমি আবার অবাধ্য হব কিন্তু। ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারা। পাশ ফিরে তাকালো সে। চোখ বন্ধ করে শুয়ে আছে লোকটা। জেগে আছেন? এইভাবে চুমু খেলে কি আর ঘুমানো যায়? লজ্জায় নাকের ডগায় সুরসুরি লাগছে ফারার। হাতটাই তো দেখছিলাম, আপনি তো সবসময় চুপ। কথাগুলো আর বলল না ফারা। লজ্জায় মাথা খেয়ে কী সব বলে দিচ্ছে। ঠোঁট কামড়ে হাসলো তাসফিন। তুলতুলে গালে নাক ঘষে লম্বা নিঃশ্বাস টেনে বলল, কোথায় কোথায় চুমু খাই আমি? ছি, অশুভ কথাবার্তা। I am that uncivilized lieutenant of yours. লাগবে আমার আপনাকে। ভেবে বলছো তো মিসেস শেখ? নাক বুক কুচকে নিল ফারা। রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভাবাভাবি কি আছে? আমার চাই না আপনাকে। ঠিক আছে, তবে আমি না হয় অন্য কাউকে। কি বলেন আপনি? আপনি অন্য কাউকে কি? হ্যাঁ, এই লেফটেন্যান্ট সাহেব বলুন বলুন। তাসফিন হেসে ফেলল। দুহাতে জড়িয়ে ধরে ফারাকে। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, অন্য কাউকে নয়, তোমাকে চাই। আজ গুনে গুনে ঠিক 3 দিন হয়েছে তারা রাঙামাটি ঘুরতে এসেছে। ফারাকে নিয়ে নিজের মতো করে সময় কাটিয়েছে তাসফিন। আরও কয়েকটা দিন থেকে ফিরে যাবে তারা বাড়িতে। হাতের অবস্থা মোটামুটি যথেষ্ট ভালো। ফারা মনে করে ঠিক দুবেলা হাতের ব্যান্ডেজ বদলে পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে। বাচ্চা বউটা চোখের পলকে বড় হয়ে গেছে। ভীষণ যত্ন নিয়েছে তার। রাতের দিকটায় মুখ বুজে সব সহ্য করে নেয়। তাসফিনের ভালোবাসা মেশানো আদর যন্ত্রণাগুলো চুপচাপ মেনে নিয়েছে। দূর থেকেও ভালোবাসা যায় এটা এখনও মেনে চলেছে নিহাল। নূপুরের সঙ্গে তার এখন বন্ধুসুলভ সম্পর্ক। মাহির নিহালকে ছাড়া কিছুই বুঝে না। মাঝে মধ্যে এখন পৃথার কবরে গিয়ে খানিকক্ষণ বসে সময় কাটায় নিহাল। শান্তি লাগে তার। তাসফিন চেয়েছিল নূপুর আর তার বিয়ের কথাটা, কিন্তু নিহাল মানা করে দিয়েছে। সেই সব নূপুরকে পাওয়ার জন্য করছে না। সে কোনো মতেই চায় না তাদের বন্ধুত্ব নষ্ট হোক। সে যে এরকম আড়ালে ভালোবাসে এসেছে, সেইভাবেই ভালোবেসে যাবে আজীবন।
একতরফা ভালোবাসা খুব সুন্দর। এই তরফা প্রেমিক প্রেমিকাগুলো কখনো কোনো কিছুর প্রত্যাশা করে না। তারা ভালোবেসে যায় নিঃস্বার্থভাবে। ব্যালকনিতে কফি কাপ হাতে বসে আছে তাসফিন। ফারা চুপচাপ এসে পাশে দাঁড়ালো, তার কাঁধে হাত রাখতে হাত টেনে নিয়ে এলো নিজের সামনে। মিসেস শেখ, হঠাৎ শান্ত হয়ে আছেন, ব্যাপার কি? কোমর টেনে কোলে বসিয়ে নিল ফারাকে, হাতটা স্পর্শ করেছে উদরে। মিসেস শেখ, আপনার কি মনে হয় আমাদের এখন একজন সুখ পাখি থাকা প্রয়োজন? ঘাড় ফিরিয়ে তাসফিনের দিকে তাকালো ফারা। বিস্মিত নয়নে তাকাতে দেখে পিছেল হাসে তাসফিন। কি মিসেস শেখ, বলছে কি প্রসেসিং শুরু করব নাকি সুখ পাখি আনার? লজ্জায় মিয়ে গেল ফারা। বদলোকটা সবসময় অশ্লীল কথা বলে। উফ মিসেস শেখ, এমন করলে ফিলিংস আসে। লাগবে লাগবে, কাছে লাগবে। ফারা চকিতে কোল থেকে উঠে গেল, কিন্তু তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই নিজেকে শূন্য অনুভব করে। পালিয়ে লাভ নেই সুখ, আপনার জায়গা আমার বুকে, এখানে আসতে হবে। প্রচন্ড পেটে ব্যথা করছে। ফারা সকালে এসে দেখে গিয়েছেন রুবেনা শেখ। বিকেলের দিকে তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে এসেছেন উনি। মনের মধ্যে খুঁতখুত করছে কিছু একটা। প্রেগন্যান্সি কিট হাতে ওয়াশরুমে গেল ফারা। হাত দুটো কাঁপছে থরথর করে, কি হবে ভাবতে পারছে না। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারা, ভয় হচ্ছে তার। টকটকে লাল দুটো দাগ দেখে বুকের ভিতর ধরাস করে উঠল তার। নিঃশ্বাস ভারী হচ্ছে খুব, কণ্ঠনালী কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। সদ্য ঘুম থেকে উঠেছে তাসফিন। পিটপিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। উঠে বসার চেষ্টা করতে কিছু একটা ঝড়ের বেগে এসে বুকে বাড়ি খেলো তার। উফ শব্দে কুকিয়ে উঠল তাসফিন। বোঝার চেষ্টা করলো কিছু একটা। মুখের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে দেখলো স্নিগ্ধ মুখশ্রী পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। কি হচ্ছে মিসেস শেখ? আই লাভ ইউ লেফটেন্যান্ট সাহেব। এই প্রথম ভালোবাসার কথাটা মুখে উচ্চারণ করেছে তার আদরের সুখ। অধর প্রশস্ত করে হাসে তাসফিন। আই লাভ ইউ টু সুখ, আই লাভ ইউ ইনফিনিটি। ছলছল চোখে তাকায় ফারা। ওষ্ঠজোড়া তখনও কাঁপছে তার। জান, কি হয়েছে বলো আমাকে। বাহাতটি বিচরণ করছে তার বক্ষ ভাঁজে। ওষ্ঠ ছুঁয়ে চলেছে বারংবার। নিজেকে কন্ট্রোল করা বরাবরই মুশকিল তাসফিনের জন্য। ডান হাতটা বের করে হাতে থাকা কিটটা এগিয়ে দিল ফারা। চট করে তা টেনে নিল তাসফিন। স্পষ্ট ঝলঝল করছে দুটো দাগ। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল আলতো করে। চোখ দুটো তখনও স্থির হয়ে আছে দাগের দিকে। আপনি বাবা হচ্ছেন। দৃষ্টি সরিয়ে ফারা আদল পানে চাইল সে। থমকে থাকা মুখাবব একটুখানি বিস্ময় নিয়ে শুধু হয়ে। Am I going to be a father? ইয়েস। নিজের ভেতরের উত্তেজনাটুকু ভেতরে চাপা রেখে দু হাতে চাপড়ে ধরে ফারাকে। I love you babe, I love you so much. আমিও খুব ভালোবাসি, খুব। নিজেকে ধরে রাখাটা বড্ড কঠিন হয়ে উঠেছে তাসফিনের নিকটে। আকস্মিক বিছানায় শুয়ে দিয়ে উপরে চলে এলো চমকে উঠে ফারা। কি করছেন এটা? এই মাত্র না সঙ্গ চেয়েছিলে? না না, এখন কিছু না। সরি সুখ, বাবা হচ্ছে, একটু তো আদর করতেই হবে। লেফটেন্যান্ট সাহেব আপনি? অদ্ভুত রহস্য মিশ্রিত নয়নে তাকিয়ে এলো তাসফিন। লেফটেন্যান্ট সাহেবের পূর্বে কেউই তাকে এরকম সম্বোধন করেনি। কিঞ্চিত অবাক হলো সে। ঝুমুর আটকে উঠে, তাসফিন এখানে কেন? ভাইয়া তুমি এখানে? মানে কেন? দুহাত ভাঁজ করে বুক গুজে তাসফিন। ইস্পাত কঠিন চোয়াল তার। বরাবরের নেই গাম্ভীর্য ভাবটা বজায় রেখে হিসিয়ে বলে। এখানে কেন তোমরা? আর ওসব ফুচকা খাওয়া হচ্ছে কেন? ঝুমুর, আমি তোকে মানা করেছিলাম তো এসব বাইরের খাবার না খেতে। তাতে আপনার সমস্যাটা কি? আপনার কলিজা তো আর ছিঁড়ে খাচ্ছি না। এই শুনুন, নিজের কমান্ডগিরি নৌঘাটিতে দেখাবেন, এখানে মোটেও না। ফুচকার থেকে সুস্বাদু খাবার আর কি আছে? কথাগুলো কণ্ঠনালীতে রয়ে গেল। টুপ করে গিলে নিল ফারা। এগুলো রাখো। আম্মু কি তুমি মারবে আমায়? ফাইরোজ এবার কিন্তু বকা দেব। 2.5 বছরের ফাইরোজের হাত থেকে মেহেদির প্যাকেটটা টেনে নিল ফারার। আগে গজগজ করে বলল, কি করেছো এগুলো তুমি? দেখো জামাটা কিভাবে মেহেদির দাগ লাগিয়েছো। ছোট্ট ফাইরোজ ফ্যাল করে তাকিয়েছে মায়ের দিকে। ক্রমশ ঠোঁট উল্টে যাচ্ছে। এই বুঝি গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদবে। তুমি বকছো কেন আম্মা? দুহাত কোমরে চেপে দাঁড়ালো ফারা। সে নিজেই পারছে না হাত পা ছড়িয়ে কাঁদতে। বকবো না তো কি করবো? তুমি কবার জামা নোংরা করো? হ্যাঁ, কবার আমি সেগুলো চেঞ্জ করব? এত অবাধ্য কেন হচ্ছ? ঠোঁট উল্টে মেয়েটা কেঁদে ফেললো। চোখ কসলাতে কসলাতে রুম থেকে বেরিয়ে দৌড় দিল রুবেনা শেখের রুমের দিকে। যেতে যেতে কার্পেটে পাটকে ধুম করে পড়ে গেল। হাউমা করে কেঁদে উঠল মেয়েটা। সহসা ভেতরে রুম থেকে বেরিয়ে এলো রুবেনা শেখ, নূপুর এবং রিজওয়ান শেখ। ফাইরোজকে কোলে তুলে নিল নূপুর। আম্মু পড়লে কি করে? মেয়েটা অঝরে কেঁদেই চলেছে। রুবেনা শেখ হাত পা টেনে দিচ্ছে, কোথাও ব্যথা পেয়েছে সেটা বুঝতে। মেয়ের কান্না শুনে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো ফারা। কি হয়েছে? রুবেনা শেখ ধমকে সুরে বললেন, তুই কোথায় ছিলি ফারা? আমার বুবনটা পড়ে গেল। দুহাতে ফাইরোজকে কোলে তুলে নিল ফারা। মিনমিনে গলায় বলল,
ও তো তোমার কাছেই যাচ্ছিল আম্মু। ফাইরোজকে ঘুম পাড়িয়ে শোয়াতে শোয়াতে রাত 10:30 বেজে গেছে। ফারার মনটা বড্ড খারাপ তার। তাসফিন কাল আসবে বলেছিল, অবশেষে ছুটি পেয়েছে, অথচ কাল পুরোটা দিন অপেক্ষা করেও লাভ হলো না, এলো না তাসফিন। কাল না হয় এলো না, কিন্তু আজকেও কেন এলো না সে? মাঝে মধ্যে খুব কষ্ট হয় তাসফিন চলে যাওয়ার পর। মাসের পর মাস সে থাকে সমুদ্রে। সমুদ্র নামক সতীনকে দু চোখে সহ্য হয় না তার। কেন সে তাড়াতাড়ি ফিরে না? যখন তাসফিনের সাথে ফোন আলাপ হয় তখন তাসফিন তার জেলাসি শুনে বলবে, উফ মিসেস শেখ, আপনি বললে এখনই সমুদ্রকে ডিভোর্স দিয়ে চলে আসবো। সেই কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠে ফারা। কিন্তু ফোনালাপ শেষ হতে আবারও একাকিত্ব ঘিরে ধরে তাকে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটার খেয়াল নেই ফারার। ঘড়ির কাঁটা তখন 12:30 ছুঁই ছুঁই। কলিং বেল বাজতেই উঠে গিয়ে দরজাটা খুলে দিলেন রুবেনা শেখ। মাকে সামনে দেখে দুহাতে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু কেমন আছো? কেঁদে ফেললেন রুবেনা শেখ। বছরের অর্ধেকটা সময় ছেলেটা থাকে না বাড়িতে, কষ্টে বুকটা ফেটে যায় ওনার। ইস, আমার কাছে কেন? বাড়ির সবাই তো জেগে যাবে। তাসফিনের সতর্ক বার্তা শুনে চুপ করে গেলেন রুবেনা শেখ। সবাইকে সারপ্রাইজ দিতে কাল না এসে আজকে এসেছে তাসফিন। শুধু রুবেনা শেখ জানতেন কথাটা, বাকিদের সকালে জানাবে বলে ঠিক করেছেন। এতগুলো দিন পর মনে পড়ছে সবার কথা। অষ্টবাকি হাসল তাসফিন। মায়ের গালে আলতো করে গাল ছুঁয়ে বলল, আমার আম্মা জান, আমার কাজটাই তো এমন। তোমার ছেলে যে একজন সমুদ্রের সৈনিক। ঘড়ির কাঁটার একটানা টিকটিক শব্দ ছাড়া রুমটা নিস্তব্ধতায় আচ্ছন্ন। বাইরে গত রাতের বৃষ্টির ঠান্ডা এখনো বাতাসে লেগে আছে। ফ্যানকে নিভিয়ে দিয়েছিল ফারা। আলগোছে দরজার কপাট ঠেলে ভেতরে প্রবেশ করলো তাসফিন শেখ। নিঃশব্দে থমকে দাঁড়ালো সে, যেন এই দৃশ্যের সৌন্দর্য চোখ বেঁধে রাখতে চায় আজীবন। বিছানায় ঘুমিয়ে আছে তার দুই সুখ পাখি, এক আকাশে নীড়ে বাঁধা ভালোবাসা আর সোনালি রানা। ছোট্ট 2.5 বছরের কন্যাটি এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে শিশুর ঘুমের নির্ভর শান্তি নিয়ে। তার নরম শরীরের উপর সুরক্ষা ছায়ার মতো হাত রেখেছে মা। তাসফিনের প্রিয় বাচ্চা বউ। অচেতন নিদ্রায় ডুবে থাকা সে যেন এক স্বপ্নময় চিত্রকল্প, যার পরনের ওড়নাটা ছুটে গিয়ে বিছানা পেরিয়ে মেঝেতে লুটিয়ে আছে, অগোছালো, পরম সুন্দর। দৃশ্যটা দেখে পুরুষের বুকের ভেতর হঠাৎ আবেগের ঢেউ আছড়ে পড়ল। এই দুই প্রাণ, তার সমস্ত পৃথিবী, সমস্ত সুখ, সমস্ত সত্তা। পা টিপে টিপে ফাইরোজের কাছে গিয়ে বলল তাসফিন। হাসি হাসি চোখ করে তাকালো মেয়েটার দিকে, গ্রীবা চুম্বন এঁকে দিল তার ললাটে, ফিসফিসিয়ে আদুরে গলায় ডাকলো, আমার মা উঠুন, মা উঠে পড়ুন আম্মু। সদ্য কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে মুচড়াতে লাগলো ফাইরোজ। তাসফিন ফিসফিসিয়ে বলল, মা উঠুন, দেখুন আব্বু এসে গেছে। বাবার কথা স্মরণে আসতে আঁখি মেরে তাকালো ফাইরোজ। আব্বু। এক লাফে বিছানা ছেড়ে উঠে জড়িয়ে ধরে তাসফিনকে। সৈনিক বাবাকে দেখে ছোট্ট মনটা নেচে উঠল তার। এখনো সফেদ রঙা পোশাক জড়িয়ে আছে তাসফিন। আব্বু, আব্বু। চুপ চুপ চুপ, আম্মু জেগে যাবে। মা আস্তে কথা বলুন। আলগোছে ফাইরোজকে কোলে নিয়ে সোফায় চলে গেল তাসফিন। আদুরে মুখটায় অসংখ্য আদর বুলিয়ে দিল। আব্বু, এ তো দেলি করছো কেন? মেয়েটা ভাঙা কণ্ঠে বলা কথাগুলো শুনে মৃদু হাসলো তাসফিন। দ্বিতীয়বারের মতো ললাটে চুম্বনেকে বলল, আপনাকে সারপ্রাইজ দিতে আসছি মা, আপনি আপনার আম্মুকে বলবেন না কিন্তু। আম্মুর কথা বলতে ঠোঁট উল্টে নিল মেয়েটা, ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন। কি হলো আমার মা, মন খারাপ কেন? ফাইরোজ আহ্লাদি কণ্ঠে নালিশ জানালো, আম্মু মারছে, বোকা দিচ্ছে অনেক। ফাইরোজের ললাটে চুম্বনেকে দিল তাসফিন। আপনি কি করছেন আমার মা? ফাইরোজ আধো আধো কণ্ঠে বলে ওঠে, মেহেন্দি দিচ্ছি। ছোট ছোট আঙ্গুলগুলো তাসফিনের সামনে তুলে ধরে ফাইরোজ। মেহেদি দিয়েছে সে, এখনো জামায় মেহেদি লেগে আছে বললে ভুল হবে, লেপটে গেছে রীতিমতো। ছোট আঙ্গুলগুলোতে চুমু খেলো তাসফিন। আমার মাটা মেহেদি দিয়েছে। সুন্দর। অনেক সুন্দর। ফাইরোজ ঠোঁট উল্টায়। আম্মু বোকা দিচ্ছে। তাসফিন কড়া কণ্ঠে বলল, সকালে আম্মুর বিচার করবো আমি। ফাইরোজ দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে আবারও মেহেদিটা নিয়ে এলো। আব্বু, আম্মুলে মেহেন্দি দি। আব্বু তো ইউনিফর্ম পরে আছে আমার মা, আব্বু শাওয়ার নিয়ে আসে। ফাইরোজ শুনল না তার কথা। কচি হাতটা দিয়ে তার রুক্ষ খসখসে হাতটা টেনে ধরে। আছো? ফারা গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সুখের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো তাসফিন। আমার সুখ মিসেস শেখ, আপনি যে আমার কতটা আপন আদত কি আপনি জানেন? থ্যাঙ্কস একটা সুখ পাখি উপহার দেওয়ার জন্য। আলতো করে ঝুঁকে কপালে চুমু খেলো তাসফিন। তার দেখা দেখি ফাইরোজ এগিয়ে গিয়ে ছোট ঠোঁট দুটো ছুঁয়ে দিল মায়ের কপালে। পরক্ষণে বাবার কপালেও ঠোঁট ছোঁয়ায়। বাবার মতো কাজটা করতে পেরে ভীষণ খুশি মেয়েটা। ঘুমন্ত রমণীর পায়ের আঙ্গুলে মেহেদির প্রলেপ লাগিয়ে দিচ্ছে প্রেমিক পুরুষ। পাশেই ছোট্ট বাবুটা বসে আছে তার। বাবার দেখা দেখি মায়ের পায়ে একটু একটু করে এলোমেলো মেহেদি লাগিয়ে দিচ্ছে। আম্মু সুন্দর, আম্মু সুন্দর। আব্বু
ফাইরোজ আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। তাসফিন থামিয়ে দিল মেয়েকে। চুপ, আমার মা, আম্মু জেগে যাবে। সহসা 2 আঙ্গুল ঠোঁটে চেপে ধরে ফাইরোজ শেখ। শুপ শুপ শুপ। ওষ্ঠ বাঁকিয়ে হাসলো তাসফিন। অতঃপর খুনাক করেও টের পেল না তার সুখ সুখ পাখির বাবা এসেছে বাড়িতে। স্নিগ্ধ সকাল, সবে ঘুমটা হালকা হয়ে এসেছে। ফারার উঠতে গিয়ে উঠতে পারছে না। অনুভব করলো ভারী কিছু তার দেহের উপর বিচরণ করছে। স্পর্শকাতর জায়গায় রুক্ষ খসখসে হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল মেয়েটা। কে কে? আপনাকে বাজেভাবে ছুঁয়ে মেয়ের আম্মু বানিয়ে দেওয়া অবাধ্য লেফটেন্যান্ট সাহেব বলছে। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল ফারার বক্ষস্থলে ঝড় তুলে দেওয়ার জন্যে। আপনি কখন এসেছেন? তাসফিন প্রতি উত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করলো না। নিজের অস্তিত্বের মাঝে আরো একটা অস্তিত্ব অনুভব করে লজ্জায় আড়ষ্ট হলো মেয়েটা। কেঁপে কেঁপে উঠছে শীর্ণ বদনখানি। তাসফিন বুঝি বউ বলতে পাগল? হয়তো সে আসলেই বউ বলতে পাগল। নিজের আদর মাখা স্পর্শগুলো তার সুখের মাঝে ফেলতে ব্যস্ত হয়ে ওঠে। ফারা হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় তার ক্লিন শেপ করা গালে। আপনি আমায় সবসময় কেন ভুলে যান? সব বলতে পারে, কিন্তু আমার সুখ পাখির আম্মুকে বলতে পারি না। টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো আঁখি হতে। চক্ষুদয় আবেশে বুঝে নিল ফারা। তাসফিন উন্মাদ হয়ে ওঠে সকাল শুরু করে প্রণয়ের অনুভূতিতে। খাবার টেবিলে বসে দুষ্টুমি করে চলেছে ফাইরোজ। সবে খাবার বেড়ে দিয়েছে নুপুর আর ফারা। তাসফিন শাওয়ার নিয়ে একদম পরিপাটি হয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই হইচই শুরু করে দিল ছোট ফাইরোজ। আব্বু কোলে নে। ফারা ধমক দিয়ে বলল, না, এখন বাবা খাবে, তুমি আমার কোলে এসো। ফারা তাসফিনের দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকাচ্ছে তাসফিন। শুকনো ঢোক গিলে ফারা। অবাধ্য লেফটেন্যান্ট তাকেই এখন ধমক দেয়। তাসফিন এগিয়ে এসে চেয়ার টেনে বসলো। পাশের চেয়ার টেনে দিল ফারা বসার জন্য। ফারা মিনমিনে গলায় বলল, আপনারা খেয়ে নিন। ফাইরোজ এটা ওটা করে জ্বালাতন করবে, এর চেয়ে আমি রাখি ওকে। তাসফিন গম্ভীর স্বরে বলল। বসতে বললাম। ফারা বিনা বাক্য ব্যয়ে বসে পড়ল। সে জানে এই লোকটার সাথে এক কথায় কাজে কোনো কিছুতেই পেরে উঠবে না। রুবেনা শেখ খেতে খেতে বললেন। মাহির আর ফাইরোজ একপাশে বসে আছে। ছোট বোনকে একটু একটু মুখে খাবার দিচ্ছে মাহির। সে এখন বুঝতে শিখেছে। আকস্মিক হাত বাড়িয়ে তরকারি চামচ ধরতে গিয়ে উল্টে ফেলে দিল সেটা। সব তরকারি টেবিলের উপর ছড়িয়ে গেল। ধুম করে একটা ধমক দিল ফারা। বেয়াদব কোথাকার! দেখো আম্মু কি বলছিলে তুমি, সব তরকারি ফেলে দিয়েছে। হাউমাউ করে কেঁদে উঠল ফাইরোজ। অসহায় মুখ করে তাকালেন রুবেনা শেখ। হাতটা ধুয়ে ফেললো তাসফিন। ফারা রিনরিনে গলায় বলল, আপনি খাবেন না? তাসফিন মৃদুস্বরে বলল, আগে আমার মা খেয়ে নিক। আলগোছে মেয়েটাকে কোলে তুলে নিল তাসফিন। অপর হাতে তুলে নিল খাবারের প্লেটটা। বাগানে যাচ্ছে, একটু পরে এক গ্লাস পানি নিয়ে এসো। তাসফিন ধুমধাম পা ফেলে বাগানের দিকে এগুতে লাগলো। ছোট্ট দোলনায় ফাইরোজ শেখকে বসিয়ে দিল তাসফিন। দোলনা দুলে চলেছে। ভাত মাখিয়ে প্রথম লোকমা তুলে দিল তাসফিন। খিলখিলিয়ে হেসে উঠল ফাইরোজ। ঠোঁট দ্রুত ফাঁকা করে বাবার হাতের প্রথম লোকমাটা মুখে তুলে নিল। ফারা গ্লাস হাতে বাইরে বেরিয়ে এলো। সে দেখছে এক ধৈর্যশীল বাবা, যে কিনা নানান বাহানা দিয়ে মেয়েটাকে খাইয়ে চলেছে। মাঝে মাঝে নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় ফারার। তার সুখ পাখির আব্বু যে সে। সন্ধ্যা নেমেছে নির্বিঘ্নে। ডায়েরি খুলে আজ লিখতে বসেছে ফারা। প্রিয় লেফটেন্যান্ট সাহেব, আজ আপনাকে নিয়েই লিখতে বসেছি। জানেন আপনি আসলে কেমন মানুষ? আমার কাছে আপনি শুধু একটা দায়িত্ববান সৈনিকই নন, বরং আপনি এক মহৎ চরিত্রের প্রতিচ্ছবি। আপনি একজন দায়িত্ববান ছেলে, যিনি বাবা মায়ের প্রতি মমতা আর শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকেন। আপনি একজন দায়িত্ববান জামাই, যিনি শ্বশুরবাড়ির মানুষদের আপন করে নেন নিজের মতো করে। আপনি একজন দায়িত্ববান ভাই, যিনি ভাই বোনদের পাশে থেকে তাদের আস্থার সবচেয়ে বড় ভরসা। আপনি একজন দায়িত্ববান বন্ধু, যিনি সুখ দুঃখের ভাগিদার হতে জানেন। আর অবশেষে আপনি একজন দায়িত্ববান স্বামী এবং এক কন্যার স্নেহময় বাবা, যিনি প্রতিটা নিঃশ্বাসে নিজের পরিবারকে আঁকড়ে রাখেন। জীবনের সুন্দর সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় রহস্য আপনি যেন খুব সহজেই আয়ত্ত করেছেন। ধৈর্য ধরে মানুষের কথা শোনার অভ্যাস, মন দিয়ে ভালোবাসার সঙ্গী হওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো, এইসব গুণই আপনাকে করে তুলেছে আলাদা। ভালোবাসা আপনার কাছে শুধু কিছু মিষ্টি শব্দ নয়, বরং এক গভীর দায়িত্ববোধ। আর সেই দায়িত্বই আপনাকে মানুষের হৃদয়ে অটুট স্থান দিয়েছে। যদি কখনো ভালোবাসা মেপে দেখা যেত, তাহলে বোধহয় আপনার ভালোবাসা আমার ভালোবাসার চেয়ে কয়েক হাজার গুণ বেশি হতো। আপনার সঙ্গে থাকা মানেই এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি, যেন কোনো ঝড় এলেও কেউ আছে পাশে, যে রক্ষা করবে, ভরসা দেবে, সাহস যোগাবে। আপনার মতো মানুষেরা সমাজে বিরল, কারণ আপনার প্রতিটা ভূমিকা আপনি পালন করেন নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে। এই জন্যই আজ আপনাকে নিয়ে লিখতে গিয়ে কলম থেমে যেতে চায় না। এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে লিখে চলেছি আপনারই দেয়া ডায়েরিতে। জানি না কখনো জানতে পারবেন কিনা, কিন্তু আমি সত্যি খুব ভাগ্যবতী যে কিনা আপনার মতো পারফেক্ট একজন মানুষ পেয়েছি। ভালোবাসি অবাধ্য লেফটেন্যান্ট সাহেব,
ইতি আপনার সুখ পাখির মা, সুখ। ডায়েরির পাতাটা বন্ধ করে উঠে দাঁড়ালো ফারা। দরজা ঠেলে সুখ পাখিকে বুকের সাথে লেপটে নিয়ে রুমে এলো তাসফিন। ফারা ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে বিছানা ঠিক করে দিল। বাবার উষ্ণ আদরে ঘুমিয়ে গেছে ফাইরোজ। আলগোছে তাকে বিছানায় শুইয়ে দিল তাসফিন। শেষবারের মতো কপালে চুমু খেলো। বুকে হাত গুজে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ফারা। মেয়েকে রেখে উঠে দাঁড়ালো তাসফিন। ফারাকে দেখে মুচকি হেসে ফেললো। হাত বাড়িয়ে টেনে নিল নিজের কাছে। ফারা নির্দ্বিধায় পা উঁচু করে চুম্বন এঁকে দিল তাসফিনের কপালে। আপনি এত ভালো কেন লেফটেন্যান্ট সাহেব? তাসফিন নির্লিপ্ত কণ্ঠে বলল, আমি সুখের স্বামী আর সুখ পাখির বাবা বলে তাই। আকস্মিক হাউমাউ করে কেঁদে ফেললো সারা। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে তাসফিনকে। আমার আপনিটা কখনো ছেড়ে যাবেন না, সইতে পারবো না। তাসফিন চোখে হাসে। ধীরে সুস্থে কান্না ভেজা মুখখানি তুলে নিল। ওষ্ঠই ওষ্ঠ ছুঁয়ে বলল, ভালোবাসে সুখ। লজ্জায় কুকড়ে যায় মেয়েটা। কুণ্ঠিত হয় শীর্ণবদন। অতঃপর ভালোবাসায় শিখতে হয় আরও একবার। প্রণয় পুরুষের সহিত প্রণয় কন্যার মিলন মুহূর্তে সাক্ষী হয় গোধূলি সন্ধ্যা। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যায় সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম।